আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। এবং যারা অলরেডি লাইভে জয়েন করেছো আমাকে একটু জানাও কমেন্টের মাধ্যমে যে তোমরা সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আর আমি লাইভে দেখছি অলরেডি তোমরা যারা আমাকে সালাম দিয়েছো তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে কনফার্ম করো যে সাউন্ড এবং ভিডিও ওকে আছে কিনা। ওকে, সাউন্ড ভিডিও ঠিক আছে। আমাদের আজকের লেকচার সম্পর্কে তোমাদের অলরেডি আইডিয়া হয়েছে, কালকে রুটিন পেয়েছো তোমরা। তো আমরা আজকে ঘাস ফড়িং চ্যাপ্টারটা পড়বো। এখন ঘাস ফড়িং নিয়ে বলতে গেলেই তোমাদের মধ্যে অনেকে হচ্ছে ঘাস ফড়িং এর প্রতি এত হেট্রেট তোমাদের মাঝখানে যে যদি বলি যে তুমি একটা চ্যাপ্টার জুলজিতে পড়বা না, তো সবাই 80% to 70% হচ্ছে বলে যে আমি ঘাস ফড়িং পড়বো না। চ্যাপ্টারটার প্রতি এত অনীহা এবং চ্যাপ্টারটা কঠিন হওয়াতে এত বিতৃষ্ণা চলে আসে আর কি সবার ঘাস ফড়িং এর প্রতি। তো আমরা আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে তোমরা জুলজির ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আলিম স্যারের বইটা অবশ্যই পড়া উচিত। আজকের ক্লাসে আমরা যেটা করব, আমরা হচ্ছে আজমল স্যারের বইটা তো পড়বই, এটার সাথে প্যারালালি আমি তোমাদেরকে আলিম স্যারের বইয়ের এক্সট্রা যা ইনফরমেশন আছে খুবই কম। ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমি যদি বলি, তোমার আজমল স্যারের বইটাই সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট। আলিম স্যারের বইয়ে তাও কিছু ইনফরমেশন আছে খুবই শর্ট পরিমাণে, সেগুলো আমি তোমাদের একসাথে প্যারালালি টপিক ওয়াইজ পড়িয়ে দিব যাতে তোমাদের কোনো গ্যাপ থাকে না। ইনফ্যাক্ট তোমাদের একটা থার্ড বই আছে মাজেদা ম্যাম, ওইখান থেকেও যা যা আছে ছোটখাটো ইনফরমেশন এগুলো আমি তোমাদের পড়িয়ে দিব। সো সবাই চেষ্টা করো যে ঘাস ফড়িং এর প্রতি যে অনীহা বা বিতৃষ্ণা এটা আজকে বাদ দিয়ে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার। আর যখন আমি স্লাইড খুলবো, স্লাইডে হয়তো বা তোমাদের বলতে পারো যে অনেকে যে ভাই একটু জুম করেন, জুম করলে আসলে ওইভাবে কম্পিউটার স্ক্রিনে কাটা পড়তে পারে পেজ। সো তোমরা যারা মনে হচ্ছে যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, যেহেতু তোমাদের কাছে কালার এডিশনের বইটা নেই, সো তোমাদের স্ক্রিন দেখাটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মোবাইলে ফুল স্ক্রিন করার অপশন আছে, তোমরা অলরেডি এটা সম্পর্কে জেনেছো। সো ফুল স্ক্রিন করে নিবা, ঠিক আছে? আর কমেন্টে যে জাগতিক সাংসারিক আলাপ, এসব পারিবারিক আলাপ করা যাবে না। ক্লাস করতে এসেছো, ক্লাসটা করো মনোযোগ দিয়ে। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে এই ক্লাসটা করার পরে তোমাদের অন্তত ঘাস ফড়িং থেকে কোনো এমসিকিউ নেক্সট ভুল যাবে না যদি মনোযোগ দিয়ে করো। আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদের যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এবং আমাদের পড়াটা আজকে এমসিকিউ বেসড হবে। তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা এইচএসসির জন্য এমসিকিউতে কি লাগবে আমরা সেটাই মূলত পড়বো আজকে। যদি তোমাদের মনে হয় তোমাদের অলরেডি যখন এইচএসসির জন্য সিকিউ এক্সাম হচ্ছিল, এটার সিকিউ নিয়ে মুবিন আলোচনা করেছে বা আবারও রিভিউ এক্সামের সময় আলোচনা হবে, এছাড়াও যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদেরকে সিকিউ নিয়ে কিছু বলবো, তাহলে তোমরা জুলজির কমেন্ট বক্স আছে, ওখানে কমেন্ট করলে আমি সলভ ক্লাসে তোমাদের সিকিউ নিয়ে একটু আলোচনা করব। বাট আমাদের মেইন উদ্দেশ্য যেহেতু এমসিকিউ, এবং ঘাস ফড়িং এ তোমরা এমসিকিউ নিয়ে ভয় পাও, সিকিউ তো জাস্ট কিছু কমন টপিক আছে, এটা সবাই মোটামুটি পড়েছি আমরা অলরেডি। সো আমরা মূলত এমসিকিউ বেস পড়াশোনা করব। আমাকে একটু সময় দিতে হবে 10 সেকেন্ড, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের আজকের লেকচার হচ্ছে ঘাস ফড়িং, তাই না? আমি ক্লাস শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হুসাইন মোহাম্মদ শাকিল, আমি ঢাকা মেডিকেল কলেজ ব্যাচ K74 মেডিকেল অ্যাডমিশন দিয়েছিলাম 2016-তে। এখন বর্তমানে 4th ইয়ার এবং 5th ইয়ারের মাঝখানে ঝুলে আছে এই করোনার জন্য। তোমরা যেমন ঝুলে আছো, অবশ্যই তোমরা যেরকম ঝুলে আছো এটা সবচেয়ে বড়, কারণ এত বড় একটা বোর্ড পরীক্ষা, জীবনে এত বড় একটা পরীক্ষা তোমাদের আটকে আছে। তো সবাই সেম সিচুয়েশনে, কম বেশি, কারোটা বেশি সিরিয়াস কারোটা কম। তাহলে আমরা মেইন ক্লাসে চলে যাই। যেটা বলছিলাম, ঘাস ফড়িং নিয়ে বিতৃষ্ণা, অনীহা, কেউ কেউ চ্যাপ্টারটাকে ঘৃণাও করি, তাই না? এই চ্যাপ্টারটার নাম শুনলেই আমাদের ফার্স্ট যে ইমেজটা মাথায় আসে, ম্যাক্সিমাম ফার্স্ট টাইমার স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম মাথায় এই ইমেজটা আসে, আই গিভ আপ। এই ছবিটা দেখে তোমরা অলরেডি চিনে ফেলছো, তাই না? বর্তমানে ফেসবুকে খুব ক্রেজ চলতেছে এটার। এই ঘাস ফড়িং নিয়ে সবার মাথার মধ্যে এই যে ইমোজিগুলা, ক্রাই ইমোজি, অ্যাংরি ইমোজি, তারপর আমি এটা পড়বো না, তো এই না পড়ার টেন্ডেন্সিটা বাদ দিতে হবে। যারা আজকে লাইভ ক্লাসটা করতেছো তারা সবাই প্লিজ
ক্লাসটা করার পরে ভালো করে ঘাস ফড়িংটা পড়ে ফেলবা। তোমাদের তো গ্রুপে আছে 4000 4500, সবাই তো ক্লাস করো না, 1000-এর মতো করো বা 800। সো যারা ক্লাসটা করছো আমি আশা করব তোমরা খুব ভালো করে এটা ক্লিয়ারলি পড়ে ফেলবা এবং ক্লাসে যা পড়াবো এটাই তোমার ভর্তি পরীক্ষার জন্য বা তুমি যে এক্সামগুলো দিবা, স্পেশাল এক্সাম, এইচএসসি এক্সাম, প্রতিটা এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট। জাস্ট যেগুলো আমি একটু ইন ডিটেইলস পড়াবো, সো একটু ধৈর্য রাখতে হবে। এখন আমি প্রথম থেকেই বলছি যে আমরা ঘাস ফড়িং পড়বো, ঘাস ফড়িং পড়বো, তোমাদের পড়া লাগবে। তাহলে কেন পড়বো? কেন পড়বো এটার কারণটা হচ্ছে ঘাস ফড়িং চ্যাপ্টারটা সিলেবাসে আসে 2014 সালে। তার আগে হচ্ছে ঘাস ফড়িং এর যে নিকট আত্মীয় বা ভাই বলো বোন, এটা সেক্সের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তেলাপোকা, এটা সিলেবাসে ছিল। তো তখন যখন তেলাপোকা ছিল বা আরশোলা সিলেবাসে, মানে প্রতিটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কম বেশি প্রশ্ন এসেছে। এবং তেলাপোকা ঘাস ফড়িং এর মরফোলজি কিন্তু সেম। তেলাপোকার নাম নিলে আবার মানুষজন ভয় পায় ওঠে, মেয়েরা স্পেশালি, তাদের মানে খুব ফেভারিট। অনেকে ধরো মানে তেলাপোকাকে খুব সুন্দর করে আপ্যায়ন করে, যে বাসায় আসলে হঠাৎ করে ঝাড়ু ঝাঁটা নিয়ে দৌড় মারে, তারপর হচ্ছে জুতা ছুঁড়ে মারে। তো এই টেন্ডেন্সিটা মেয়েদেরও আছে বেশি, আমি বলবো না ছেলেদের নাই, ছেলেরাও কিন্তু কম বেশি ভয় পায় অনেকেই, বাট মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম। সো তেলাপোকার সমাদর আমরা সবাই করি। এখন তেলাপোকা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে ঘাস ফড়িং। তাহলে ঘাস ফড়িংটা কেন পড়বো? 2014-তে এটা সিলেবাসে আসে, 14-তে কোনো প্রশ্ন হয়নি এটা থেকে, বাট 2015 থেকে প্রতি বছরই একটা প্রশ্ন এসেছে। এবং ঘাস ফড়িং এর ক্ষেত্রে প্রতিটা প্রশ্ন ডেন্টাল ভর্তি পরীক্ষায় 2বার এসেছে, 2017 এবং লাস্ট ইয়ার 2019-এ মেবি, আর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 15 থেকে 19, এই 5 বছর। তো প্রতি বছরই যে কোশ্চেন গুলো হয় খুব সুপারফিশিয়াল, তোমার ইম্পর্টেন্ট লাইন, এরকম না যে কোনো ভিতর থেকে উল্টাপাল্টা কিছু দিয়ে দিয়েছে। সো সুপারফিশিয়াল লাইন থেকে কোশ্চেন হয়, আমরা একটু ডিপ পড়বো, বাট আমি তোমাদেরকে পড়া যদি তোমাদের মনে হয় আমি পরে কনসাইজ করে দিব সলভ ক্লাসে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। সো জাস্ট আজকে মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং যা যা বলছি শোনো। এবং বরাবরের মতোই আমরা জুলজিতে বা যে কোনো সাবজেক্টে স্পট এক্সামের ব্যবস্থা থাকে। সো আমরা 3 ধাপে স্পট এক্সাম নিব আজকে। টপিক পড়ানোর পর, স্পেসিফিক টপিক পড়ানোর পর একটু সময় দিব তোমাদের 2 মিনিট পড়ার জন্য, নেক্সট হচ্ছে আমরা স্পট এক্সাম নিব। ওকে, আমরা তাহলে দেরি না করে আমাদের মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, ক্লাসের আগে যেটা লাগবে সেটা হচ্ছে কি, ম্যাটেরিয়ালস রাখতে হবে, তাই না? তোমাদের কাছে যেহেতু কালার এডিশন নেই ম্যাক্সিমামের কাছে, আমি যতদূর জানি তোমরা তোমাদের বইটাই রাখো। কারণ হচ্ছে ঘাস ফড়িং চ্যাপ্টারের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যেটা, তোমাদের বইয়ে যেমন আছে না, তোমাদের পুরাতন বই আর কি, সাদা কালো যেটা, এই সাদা কালো এডিশনে যেমন পড়াশোনা, কালার এডিশনের সাথে মানে খুব স্লাইট ডিফারেন্স, 5% টু ম্যাক্সিমাম 7 to 8% এরকম ডিফারেন্স। সো তোমাদের যে বইটা আছে এটাই পড়ো, এবং ক্লাসে এক্সট্রা যা যা আছে সবকিছু তোমার ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে। যা ম্যাটেরিয়ালস আছে সবকিছু ক্লাস শেষে 10 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হবে, পিডিএফ এবং জেপিজি। সো এটা নিয়ে কেউ টেনশন করার দরকার নেই লাইভ ক্লাসের মধ্যে। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এবং সাথে একটা কালার পেন রাখবা, লাল নীল সবুজ যাই রাখো। তুমি ক্লাসের টিচার যে কথাগুলো বলে ওগুলো একটা স্পেসিফিক কালার দিয়ে দাগাবা, যাতে তুমি পরে আইডেন্টিফাই করতে পারো যে ভাইয়া কোনটা দাগাইছে আর তোমার নিজের কোনটা দাগানো। তুমি নিজে পড়ার সময় অবশ্যই আরো এক্সট্রা কিছু দাগাও, হয়তোবা তোমার মনে হচ্ছে যে এটা আমার পড়া উচিত। সো যাতে ডিফারেন্সিয়েট করতে পারো, না হলে কিন্তু তোমার ফাইনাল রিভিশনের সময় খুব প্যাচ লেগে যাবে পড়াশোনা। সো ওইভাবে একটু আলাদা কালার দিয়ে মার্ক করতে হবে। আমরা আর দেরি না করে আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমেই তোমাকে ঘাস ফড়িং চ্যাপ্টারটা শুরু করার আগে যেটা জানতে হবে, একটা টার্মিনোলজি আছে। আমরা পতঙ্গ নিয়ে যেখানে আলোচনা করি সেটাকে কি বলা হয়, যে পোকামাকড়, এন্টোমোলজি, তাই না? কিন্তু এন্টোমোলজি আমাদের ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে আলিম স্যারের বইয়ে একটা ওয়ার্ড আছে অর্থোপটেরোলজি। এই অর্থোপটেরোলজিটা কি আসলে? ঘাস ফড়িং এর যেই অর্ডার বা বর্গ আছে এটা কি, এটা হচ্ছে অর্থোপটেরা, আমরা সামনে পড়বো। ওই অর্থোপটেরা থেকে এসেছে কি অর্থোপটেরোলজি ওয়ার্ডটা। এই অর্থোপটেরোলজি মানে কি, এটা হচ্ছে বিজ্ঞানের একটা শাখা যেখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে ঘাস ফড়িং, একটা পঙ্গপাল, আর একটা হচ্ছে ঝিঝি পোকা। সো এটা সবাই মুখস্থ করে নাও, খুবই ইম্পর্টেন্ট যে অর্থোপটেরোলজির অন্তর্ভুক্ত বিষয় কি। যেহেতু 3টা জিনিস আছে, আমরা বারবারই বলি যে যেখানে 3টা অপশন সেখানে হচ্ছে কি কোশ্চেন দেওয়ার চান্স খুব বেড়ে যায়। সো অর্থোপটেরোলজিতে ঘাস ফড়িং, পঙ্গপাল এবং ঝিঝি পোকা। এবার চলে আসে আমাদের মেইন পড়াতে। তোমাদের ঘাস ফড়িং যে চ্যাপ্টারটা, আমি আবারও বলছি, যাদের মনে হচ্ছে যে ক্লিয়ার না ছবি, তোমরা একটু
ফুল স্ক্রিন করে নাও, ফুল স্ক্রিন করলে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাবো। আমি তাও একটু জুম করছি। তাহলে দেখো, আমি চ্যাপ্টারে যাওয়ার আগে আলিম স্যারের বই থেকে আরেকটা ওয়ার্ড পড়াবো তোমাদের। সেই শব্দটা দেখো পাশে লেখা আছে ক্যামোফ্লাজ। এই ক্যামোফ্লাজ মানে কি? তুমি ক্যামোফ্লাজের পাশেই দেখো ঘাসফড়িং এর একটা ছবি দেওয়া আছে তোমাদের বইয়ে, নিচে লেখা আছে প্রাকৃতিক পরিবেশ, বা তুমি স্ক্রিনেই দেখো। অর্থাৎ ঘাসফড়িং যেটা আছে তার নাম কি ঘাসফড়িং, সে থাকে কি ঘাস লতা পাতায়, যার কারণে তার যে বডির কালারটা সেটা হচ্ছে ঘাস লতা পাতার সাথে মিলে যায়, অর্থাৎ তার বাসস্থানের সাথে মিলে যায়। এই কারণে হচ্ছে ওয়ার্ডটা কি এসেছে ক্যামোফ্লাজ। আর্মিরা যে প্যান্টটা পরে আর্মি অফিসাররা, ওইটাই কিন্তু। তাহলে ক্যামোফ্লাজ মানে কি? ক্যামোফ্লাজ মানে হচ্ছে ঘাসফড়িং এর দেহবর্ণ তার বাসস্থানের সাথে মিলে যায়, এই জন্য হচ্ছে ক্যামোফ্লাজ বলা হয় একে। এই ওয়ার্ডটা একটু মুখস্থ রাখতে হবে। ওকে, এবার আমরা একদম চ্যাপ্টারে চলে যাই। চ্যাপ্টারে দেখো ফার্স্ট পেজ, তোমাদের কত নাম্বার পেজ আমার ঠিক খেয়াল নেই, নতুন বই 65 নাম্বার পেজ। এই পেজে দেখো ফার্স্ট প্যারার, ফার্স্ট পেজের ফার্স্ট প্যারার 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে একটা ওয়ার্ড আছে পঙ্গপাল বা লোকাস্ট। পঙ্গপাল বা লোকাস্ট কি? পঙ্গপাল নিয়ে ইদানিং তোমরা যদি নিউজ টিউজ দেখে থাকো, খুব কিন্তু আলোচনা হয়েছে পঙ্গপাল নিয়ে। পাকিস্তানে খুব ক্ষতি করেছে, অন্যান্য দেশে থাকে ইউজুয়ালি, মানে যেদিকে মরুভূমি থাকে। তারপরে ইন্ডিয়ায় কিন্তু পঙ্গপাল এসেছে এবং বাংলাদেশেও একটা গুজব ছড়িয়েছিল যে বাংলাদেশেও পঙ্গপাল চলে আসছে। সো পঙ্গপাল সম্পর্কে আমাদের জানতে হবে। কি জানবো আমরা? 4টা ইনফরমেশন জানবো, জাস্ট 4টা এমসিকিউ। তোমরা সবাই দাগ দাও। সবার বই 3 নাম্বার লাইনে আছে যে এরা বাদামি বর্ণের মাঝারি আকৃতির এবং ঝাঁক বেঁধে চলে। তাহলে পঙ্গপাল কি? বাদামি বর্ণের, মাঝারি আকৃতির এবং ঝাঁক বেঁধে চলে। 3টা ওয়ার্ড। আর সাথে দেখো ফার্স্ট প্যারার লাস্ট লাইন কি বলা আছে? পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্য ক্ষেতের জন্য ক্ষতিকর। তাহলে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট একটু মুখস্থ রাখবা। পঙ্গপাল, আমি আবারও রিপিট করছি, বাদামি বর্ণের, মাঝারি আকৃতির এবং ঝাঁক বেঁধে চলে। ওকে, তারপরে তুমি সেকেন্ড প্যারা থেকে তোমাদের বইয়ে থাকার কথা, যদি না থাকে একটু লিখে নিতে পারো, বা ক্লাস শেষে তোমরা পরে লিখে নিতে পারো। 2টা ওয়ার্ড পড়বা। দেখো 4 নাম্বার লাইন এবং 5 নাম্বার লাইনে 2টা ওয়ার্ড দেওয়া আছে। একটা হচ্ছে টেট্রিননিডি আর একটা হচ্ছে অ্যাক্রিডি। কি এটা? ঘাসফড়িংকে তার অ্যান্টেনা, ঘাসফড়িং এর যে অ্যান্টেনা থাকে এই যে ছবিতে দেখো, এগুলো হচ্ছে অ্যান্টেনা। তো তার অ্যান্টেনার উপর ভিত্তি করে ঘাসফড়িংকে 2টা গোত্র বা ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লম্বা অ্যান্টেনা বিশিষ্ট ঘাসফড়িং, আর একটা হচ্ছে কি খাটো অ্যান্টেনা বিশিষ্ট। এখন চিনবা কিভাবে? তোমার লম্বার ইংরেজি আমরা কি পড়ি? টল। তাহলে টি দিয়ে টল, টি দিয়ে টেট্রিননিডি। তাহলে লম্বা অ্যান্টেনা বিশিষ্ট ঘাসফড়িং যেগুলো আছে এগুলো হচ্ছে টেট্রিননিডি গোত্রের। আর তোমার খাটো অ্যান্টেনা বিশিষ্ট যে ঘাসফড়িং এগুলো কিসের? এগুলো হচ্ছে অ্যাক্রিডি গোত্রের। তাহলে টি ফর টল, টি ফর টেট্রিননিডি, আর খাটো অ্যান্টেনা হচ্ছে অ্যাক্রিডি। জাস্ট এই 2টা ওয়ার্ড। তারপরে তোমার থার্ড প্যারা থেকে যেটা পড়তে হবে, 2টা সংখ্যা পড়তে হবে। ঘাসফড়িং এর প্রজাতির সংখ্যা কি আছে? ঘাসফড়িং এর প্রজাতির সংখ্যা সমস্ত পৃথিবীতে 20,000, আর 20 থেকে 1000টা কেটে নিলেই বাংলাদেশে কত থাকে? 20 প্রজাতির। এটা ডেন্টাল পরীক্ষায় এসেছিল, বাংলাদেশে ঘাসফড়িং এর প্রজাতির সংখ্যা কত? মেবি 17-18তে। তাহলে বাংলাদেশে কত? 20 প্রজাতির। আর পৃথিবীতে হচ্ছে কি, এটাতে 1000 অ্যাড করে দিবা, পৃথিবীতে 20,000। তারপরে নিচে তোমাদের যে বৈজ্ঞানিক নামগুলো আছে এগুলো কেটে দাও, এগুলো কোনো দরকার নেই, মানে একদম রিডিং দেওয়ারও দরকার নেই এগুলা। আমাদের যেটা লাগবে শ্রেণীতাত্ত্বিক অবস্থান। আমরা সেকেন্ড চ্যাপ্টারে 3টা প্রাণী পড়ি প্রাণীর পরিচিতিতে, হাইড্রা, রুই মাছ এবং ঘাসফড়িং। 3টারই কিন্তু শ্রেণীতাত্ত্বিক অবস্থান খুবই ইম্পর্টেন্ট, বা তোমাদের সিকিউর 2 নাম্বারেও কিন্তু দিতে পারে। সো শ্রেণীতাত্ত্বিক অবস্থান খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আমরা সবাই জানি ঘাসফড়িং কি একটা প্রাণী, তার মানে তার কিংডম কি হবে? কিংডম হবে অ্যানিমেলিয়া। তারপরে তার ফাইলাম আছে, ঘাসফড়িং যেহেতু একটা পতঙ্গ, এগুলো কি আর্থ্রোপোডের মধ্যে পড়বে, সন্ধিপদী, তাই না? তাহলে ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। সে যেহেতু পতঙ্গ, তাহলে তার শ্রেণী বা ক্লাস হবে কি? ইনসেক্টা। সাবক্লাস দেওয়া আছে টেরাইগোটা। অর্ডারের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটু আগে অর্থোপটেরোলজি। এই অর্থোপটেরোলজি, অর্থোপটেরা কাছাকাছি ওয়ার্ড। তাহলে ও দিয়ে অর্ডার, ও দিয়ে অর্থোপটেরা। তাহলে এটা একটু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট অর্ডারটা। নেক্সট তোমার ফ্যামিলি, তুমি 2টা ফ্যামিলি সম্পর্কে পড়েছো, একটা হচ্ছে অ্যাক্রিডি আর একটা টেট্রিননিডি। আর জেনাস কি? বৈজ্ঞানিক নাম এত কিছু পড়ার দরকার নেই, তুমি জাস্ট একটু পোইকিলোসেরাস পিকটাসের বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, জাস্ট এই একটা ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নাম। ওকে, ক্লিয়ার এটা? তাহলে শ্রেণীতাত্ত্বিক অবস্থান কিন্তু পড়তে হবে ভালো করে। তারপরে আমরা এই পেজে আর জাস্ট 2টা লাইন পড়বো। 2টা লাইন কি? ঘাসফড়িং এর বাসস্থান, বাসস্থান থেকে একটা লাইন, আর খাদ্য থেকে। বাসস্থান থেকে কি পড়তে হবে? একদম লাস্ট লাইনে দেখো, প্রতিকূল পরিবেশে ঘাসফড়িং বিপুল পরিমাণে পরিযায়ী হয়, এবং কতটুকু পরিযায়ী হয়? দিনে 15 কিলোমিটার। এটা মার্ক করা ভালো করে।
প্রতিকূল পরিবেশে ঘাস ফড়িং দিনে 15 কিলোমিটার পর্যন্ত পরিযায়ী হয়। আর খাদ্য থেকে যেটা মার্ক করবা সেটা হচ্ছে ঘাস ফড়িং এর খাদ্য অভ্যাস, সেটা হচ্ছে তৃণভোজী বা শাকাশী। তৃণভোজী বা শাকাশী। সেকেন্ড চ্যাপ্টারে 3টা প্রাণীর মধ্যে হাইড্রা হচ্ছে মাংসাশী, আর রুই মাছ এবং ঘাস ফড়িং কি তৃণভোজী বা শাকাশী। ওকে, এবার চলে আসি আমরা ঘাস ফড়িং এর বাহ্যিক অঙ্গ সংস্থানে। বাহ্যিক অঙ্গ সংস্থান থেকে কি জানতে হবে? আমরা ঘাস ফড়িং না দেখলেও তেলাপোকা দেখেছি বা ঘাস ফড়িংও দেখার কথা, তাহলে এই ঘাস ফড়িং এর প্রতিসাম্যতাটা জানতে হবে। কোন ধরনের প্রতিসাম্য? উত্তর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে ঘাস ফড়িং কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? উত্তর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় হয় 8 সেন্টিমিটার, একটু খেয়াল রাখতে পারো। আর যেটা লাগবে এই প্যারা থেকে, একদম লাস্ট লাইনে দেখো একটা কালার দেওয়া আছে, এই যে পৈকিলোসেরাস পিকটাসের নামটা তোমাদের আমি পড়তে বলেছি, এই পৈকিলোসেরাস পিকটাসের কালারটা কেমন? উত্তর হচ্ছে উজ্জ্বল নীল হলুদ রঙের। তাহলে পৈকিলোসেরাস পিকটাস ঘাস ফড়িংটা কি কালার? উজ্জ্বল নীল হলুদ বর্ণের। এটা সবাই মার্ক করো, এই কালারটা কিন্তু পড়তে হবে। পৈকিলোসেরাস পিকটাস উজ্জ্বল নীল হলুদ বর্ণের। আমি প্রতিটা কথাই কিন্তু 2বার করে রিপিট করছি, সো একটু ভালো করে শোনো। হ্যাঁ, তারপরে সেকেন্ড প্যারা থেকে তোমার 4টা ওয়ার্ড লাগবে, 4টা লাইন আছে, ওখান থেকে 4টা ওয়ার্ড, 4টা এমসিকিউ। এগুলো সবার বইয়ে হাইলাইট করে দেওয়ার কথা। কিউটিকল, হাইপোডার্মিস, স্ক্লেরাইড এবং সুচার। এখন কি এগুলো? ঘাস ফড়িং তার বডির কি একটা আবরণী থাকবে, তাহলে তার বডির আবরণীটা কি দিয়ে তৈরি? কাইটিন যুক্ত কিউটিকল। কি দিয়ে তৈরি? কাইটিন যুক্ত কিউটিকল। তাহলে তোমার অপশনে কিন্তু কিউটিকল থাকবে, ঠিক আছে? যদি একটা সিঙ্গেল অপশন থাকে কিউটিকল থাকবে, কিন্তু কাইটিন না। তারপরে তার যে বহিঃকঙ্কালটা আছে সে কি নিশ্চিত পদার্থে সৃষ্ট? উত্তর হচ্ছে হাইপোডার্মিস। তোমার পরীক্ষা অপশন দিবে হাইপোডার্মিস, এপিডার্মিস, এন্ডোডার্মিস, মেসোডার্মিস বা ডার্মিস। সো কি হবে উত্তর? উত্তর হবে হাইপোডার্মিস। এই শব্দটা গোল করো। নেক্সট কি আছে? তার দেহে কি আর্থ্রোপোডা আমরা বলেছি সন্ধিপদী, তার মানে কি দেহের মধ্যে অনেক খণ্ডক থাকে। তো তার প্রত্যেকটা দেহখণ্ডককে কি বলা হয়? উত্তর হচ্ছে স্ক্লেরাইট। দেখো প্রতিটি দেহখণ্ডকে স্ক্লেরাইট নামক কিছু কঠিন প্লেটের মতো গঠন তৈরি করে। তারপরে এই যে স্ক্লেরাইট গুলো আছে, এই স্ক্লেরাইট গুলোর সংযোগস্থল কি দ্বারা তৈরি, মানে কি দ্বারা আবৃত থাকে? উত্তর হচ্ছে সুচার। তাহলে স্ক্লেরাইট গুলোর সংযোগস্থল সুচার নামক ঝিল্লিতে আবৃত। তাহলে এই 4টা ওয়ার্ড সবাই মুখস্থ করে ফেলো এখনই, কিউটিকল, হাইপোডার্মিস, স্ক্লেরাইট এবং সুচার। ওকে, নেক্সট দেখো ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর যে মরফোলজি, তার বডিকে কিছু ভাগে ভাগ করা যায়। আমি আবারও সেকেন্ড চ্যাপ্টারের রেফারেন্স টানছি। তোমার হাইড্রা, রুই মাছ কয়টা ভাগ ছিল তাদের দেহের? 3টা। তেমনি ঘাস ফড়িং এরও 3টা। সো একটা কমন জিনিস চলে আসে 3টার মধ্যেই। তাহলে ঘাস ফড়িং এর দেহেরও 3টা অংশ, কি কি? মস্তক, বক্ষ এবং উদর। কি বললাম? মস্তক, বক্ষ এবং উদর। কোন অংশে কি কি থাকে আমরা সামনে পড়বো, তোমরা এখানে জাস্ট দাগ দিয়ে রাখো যাতে এখানে আবার পড়তে পারো। আমরা ডিটেইলস সামনে পড়বো, সো এখানে আমি আর কিছু বলতে চাচ্ছি না এটা নিয়ে। এই যে একটা খুব সুন্দর ছবি আছে ঘাস ফড়িং এর, দেখো তার অ্যানাটমির ছবি। অ্যানাটমি মানে কি? তার দেহ গঠন। তাহলে দেখো যে উপরে লেবেলিং করা আছে হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন। হেড মানে মস্তক, থোরাক্স মানে কি? বক্ষ, আর অ্যাবডোমেন মানে উদর। তারপরে সামনে আরো কিছু মার্কিং করা আছে, অ্যান্টেনা, কম্পাউন্ডাই, লেগ, উইং। তাহলে এগুলা কোনটা কোন পার্টে থাকে আমরা সামনে গিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে আমাদের মানে ঘাস ফড়িং এর ক্ষেত্রে বডির ফার্স্ট পার্ট হচ্ছে মস্তক। কি জানতে হবে? মস্তক থেকে 6-7টা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, এবং এখান থেকে ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন এসেছে অলরেডি 2016-তে আমি যখন পরীক্ষা দিই। কি আছে এখানে? ঘাস ফড়িং এর দেহ, তোমরা দাগ দাও, বাইরে থেকে দেখতে এক মনে হলেও তার দেহ 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। তাহলে কয়টা খণ্ডক? 6টি। তারপরে এটা দেখতে হচ্ছে নাশপাতি আকৃতির। এটা খুব ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তার মুখছিদ্রটা কোন ধরনের? উত্তর হচ্ছে হাইপোগনেথাস। মানে তার মুখছিদ্র নিচে থাকে, এই জন্য কি তার মস্তকটাকে বলে হাইপোগনেথাস ধরনের। তাহলে এই যে আমি নাশপাতি আকৃতির বললাম, তোমরা কি কেউ কমেন্টে বলতে পারবা নাশপাতি আকৃতির কি পড়েছো তোমরা? জুলজির মধ্যেই, মানে বোটানিতেও আছে, বাট জুলজিতে তোমরা নাশপাতি আকৃতির কি পড়েছো? আমি একটা হিন্ট দিচ্ছি, তোমার 9 নাম্বার চ্যাপ্টার মানব জীবনের ধারাবাহিকতায় আছে। তাহলে নাশপাতি আকৃতির কি পড়েছো এটা একটু জানাবা। আমি তোমাদের কমেন্টগুলো পরে চেক করব, ঠিক আছে? তাহলে ঘাস ফড়িং এর আকৃতি হচ্ছে মস্তকের আকৃতি নাশপাতি আকৃতির, আর ধরনটা হচ্ছে হাইপোগনেথাস, অর্থাৎ তার
মুখছিদ্র যেটা সেটা নিম্নমুখী হয়ে অবস্থান করে। তারপর যেটা পড়তে হবে, ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালকে বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। এই যে দেখো, মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, এটা ইম্পর্টেন্ট কিন্তু। আর লাস্ট যেটা পড়তে হবে, আমরা 4টা ওয়ার্ড পড়বো। তোমার এখান থেকেই ঘাসফড়িং এর একটু কমপ্লেক্স পার্ট হওয়া শুরু। কারণ কি, তুমি নেক্সট 3টা পেজে, 3 থেকে 4 পেজে অনেকগুলো পার্টের নাম পড়বা। এই ওয়ার্ডগুলো একটু মনে রাখা কঠিন। তোমরা দরকার হলে লিখে লিখে, বারবার লিখে লিখে পড়বা যে মস্তকের পার্ট এগুলা, তারপরে হচ্ছে কি অ্যান্টেনার পার্ট এগুলো, মানে মুখপাঙ্গের পার্ট এগুলা, পায়ের অংশ এগুলা। প্রত্যেকটা অংশ কিন্তু স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। ভর্তি পরীক্ষার জন্য ঘাসফড়িং এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে টার্মিনোলজি গুলা, প্রত্যেকটার পার্টস গুলার নাম। তাহলে মস্তকের ক্ষেত্রে 4টা অংশ আছে, কি কি? ভার্টেক্স, জেনা, ফ্রন্স এবং ক্লাইপিয়াস। কি কি বললাম? ভার্টেক্স, জেনা, ফ্রন্স এবং ক্লাইপিয়াস। তাহলে এই 4টা ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। আকৃতি পড়ার দরকার নেই, জাস্ট 4টা ওয়ার্ড। মস্তকের বহিঃকঙ্কালের অংশ ভার্টেক্স, জেনা, ফ্রন্স এবং ক্লাইপিয়াস। এখন মস্তকে কি থাকে? মস্তকে থাকে হচ্ছে টোটাল 4টা জিনিস। মস্তকে টোটাল কি বললাম? 4টা জিনিস থাকে। কি কি? এটার জন্য আমরা একটা ছন্দ পড়তে পারি। ছন্দটা হচ্ছে কি? আপুর সরল মুখ। আপুর সরল মুখ। এখন ছেলেরা বলতে পারে আপুদেরকে তো কখনো সরল ভাবি না, দেখলে হচ্ছে গিয়ে কিউট বলি, যে আপুরা দেখতে কিউট। তাহলে আপুর সরল মুখ কি মনে রাখবো? মস্তকে 4টা স্ট্রাকচার থাকে। আদি হচ্ছে অ্যান্টেনা, আমি তোমাদের বই দাগিয়ে দিব একটু পরে, আগে আমরা এখানে একটু দেখি, ঠিক আছে? আদি হচ্ছে অ্যান্টেনা, পুর দিয়ে, পু মানে কি? পুঞ্জাক্ষী। তারপর সরল দিয়ে হচ্ছে সরলাক্ষী বা ওসেলি, আর মুখ দিয়ে হচ্ছে মুখপাঙ্গ। সংখ্যা কি? অ্যান্টেনা থাকে 2টা, তোমরা ছবি দেখেছো। তারপরে পুঞ্জাক্ষী থাকে 2টা, সরলাক্ষী হচ্ছে 2টা, পুঞ্জাক্ষীর মাঝখানে 3টা করে থাকে। আর তোমার মুখপাঙ্গ যেটা, মুখপাঙ্গ তো একটাই থাকে। এই মুখপাঙ্গের কিছু পার্ট থাকে। কয়টা পার্ট? উত্তর হচ্ছে 5টা। এখন সবগুলোর একটু কাজ জানতে হবে। তোমার অ্যান্টেনার কাজ কি? 3টা কাজ: স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ অনুভব করা। তাহলে সে 3টা সংবেদ গ্রহণ করে: স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ। পুঞ্জাক্ষীর কাজ কি? সে দর্শনে সাহায্য করে। তারপর সরলাক্ষীর কাজ কি? সেটা রেটিনার মতো কাজ করে। সরলাক্ষীতে কিছু আলোক সংবেদী কোষ থাকে যারা হচ্ছে রেটিনার মতো কাজ করে। আর মুখপাঙ্গর ক্ষেত্রে ওটা কাজ তো আমরা পরে করব ইন ডিটেইলস। মুখপাঙ্গটাকে কি বলা হয়? চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। আমি বই দাগিয়ে দিব, এগুলো এখন লেখার দরকার নেই। তোমার জাস্ট ছোট ছোট যে ওয়ার্ডগুলো আমি লিখতে বলবো তোমাদের, তোমরা জাস্ট ওইগুলোই আজকে লিখবা। বাকি সবকিছু স্লাইড দেওয়া হবে, তোমরা স্লাইড দেখে পরে বইয়ের মধ্যে অ্যাড করে নিবা। তাহলে এখান থেকে তোমরা একটু চট করে দাগ দাও। পুঞ্জাক্ষী থেকে কি পড়বা? 2টা শব্দ দেখো। প্রথম খণ্ডক, তাহলে পুঞ্জাক্ষীর অবস্থান কোন খণ্ডকে? উত্তর হচ্ছে প্রথম খণ্ডকে। পুঞ্জাক্ষীর অবস্থান প্রথম খণ্ডকে। তারপর তোমার পুঞ্জাক্ষীর লাস্ট লাইনটা দেখো, ওমাটিডিয়াই পুঞ্জাক্ষীর গাঠনিক এবং কার্যিক একক। তাহলে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একককে কি বলা হয়? উত্তর হচ্ছে ওমাটিডিয়াম। তারপরে ওসেলি থেকে 2টা ইনফরমেশন, এটার আরেকটা নাম কি? সরলাক্ষী, এটা তো আমরা পড়েছি। তাহলে ওসেলি থেকে জানতে হবে ওসেলির সংখ্যা 3টি। আর এটা কার মতো কাজ করে আমি বললাম? রেটিনার মতো। লাস্ট লাইনে আছে দেখো, ওসেলিতে আলোক সংবেদী কোষ থাকে যেগুলো রেটিনার মতো কাজ করে। আর তোমার 3 নম্বর অংশ হচ্ছে অ্যান্টেনা বা শুঙ্গ। কি জানতে হবে? অ্যান্টেনার কাজ পড়েছি আমরা, যে স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ অনুভব 3 নাম্বার লাইনে আছে। আর জানতে হবে অ্যান্টেনার অংশ, তার কাজ 3টা, তার অংশ কিন্তু 3টা। কি কি হাইলাইট করা আছে? স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম। কি বললাম? স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম। এই ফ্লাজেলামের খণ্ডকটা হচ্ছে 25টি। এখানে তোমাকে একটা কথা লিখে রাখতে হবে, আলিম স্যারের বইয়ে বলেছে ঘাসফড়িং এর ফ্লাজেলামের খণ্ডক 20টি। তাহলে পাশে একটু টান দিয়ে তুমি হচ্ছে 20টি লিখে ব্র্যাকেটে লিখে রাখো আলিম স্যার। তাহলে ঘাসফড়িং এর অ্যান্টেনা 3টা অংশ: স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম। এবং ফ্লাজেলামের খণ্ডক কয়টি? উত্তর হচ্ছে 25টি। ক্লিয়ার? আর আলিম স্যারের মতে কয়টি বললাম? 20টি। এবার আমরা চলে আসি মস্তকে। আমরা 4টা জিনিস বলেছি, 3টা অলরেডি পড়া হয়েছে। 4th পার্ট যেটা একটু কঠিন, সেটা হচ্ছে মুখপাঙ্গ। মুখপাঙ্গটা একটু ডিটেইলস পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। মুখপাঙ্গ থেকে 3 নাম্বার লাইনে দেখো, আমি যেটা বলেছি তার মুখপাঙ্গটা কোন ধরনের? চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট। চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট। কয়টা অংশ থাকে? উত্তর হচ্ছে 5টি। দেখো, 5টি অংশের সমন্বয়ে গঠিত। কি কি আছে? ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম এবং হাইপোফ্যারিংস। একদম সিরিয়ালি পড়বা। ল্যাব্রাম,
ম্যান্ডিবল, ম্যাক্সিলা, তারপর হচ্ছে তোমার ল্যাবিয়াম এবং হাইপোফ্যারিংস। ইন্ডিভিজুয়াল বর্ণনাতে কি পড়তে হবে? ল্যাব্রামে দেখো, ল্যাব্রামকে কি বলা হয়? ঘাসফড়িং এর উপরের ওষ্ঠ। ঘাসফড়িং এর উপরের ওষ্ঠ বলা হয় ল্যাব্রামকে। এখন ল্যাব্রাম থেকে যদি কাজ পড়তে চাও, কাজটা খুব ইম্পর্টেন্ট না? তোমরা যদি পড়তে চাও, তিনটা কাজ আছে। এখন ল্যাব্রামে কি বলেছে? ওর একটা খাঁজ থাকে। তাহলে এই যে খাঁজ বা গর্ত, কোনো গর্ততে কি জমে? বৃষ্টি হলে পানি জমে, তেমনি ওর গর্ততে কি জমবে? ওর গর্ততে পানি জমার সুযোগ নেই, জমবে হচ্ছে খাবার। তাহলে ল্যাব্রামে যে খাঁজ থাকে, খাঁজ কি ধরে রাখে? খাবার ধরে রাখে। একটা খাঁজের মধ্যে খাবার থাকে, ওটাকে ধরে রাখে সে। তারপরে ল্যাব্রামের পরে আমি তোমাদের সেকেন্ড পার্ট পড়িয়েছি ম্যান্ডিবল। তাহলে সে কি করবে? খাবারকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়। আর 3 নাম্বার অংশ কি? স্বাদ নিতে সাহায্য করে। স্বাদ নিতে, স্বাভাবিক মুখপাঙ্গের প্রতিটা অংশ আসলে মোটামুটি স্বাদের সাথে রিলেটেড, দুইটা বাদে। ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার ম্যান্ডিবল। ম্যান্ডিবলের কাজ আমার মনে হয় না তোমাদের পড়ানোর দরকার আছে, তোমরা অলরেডি জানো। মানুষের ম্যান্ডিবল, এটার কাজ কি? খাবার চিবানো। ওর ক্ষেত্রেও কি? খাবার চিবানো। ম্যাক্সিলা, এটা মুখপাঙ্গের মধ্যে 3 স্টার ইম্পর্টেন্ট। কারণ কি? ম্যাক্সিলার 5টা অংশ আছে। আবার কি কি? দাগ দাও। কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প। 5টা অংশ কি কি? কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প। কি জানতে হবে? তোমার ল্যাসিনিয়া এবং গ্যালিয়ার আকৃতি পড়তে হবে। কিরকম? দেখো, ল্যাসিনিয়া কিসের মতো বলেছে? নখের মতো। ল্যাসিনিয়াতে দেখো ন আছে, তাহলে ল্যাসিনিয়া কিসের মতো হবে? নখের মতো। তাহলে যদি বলে ম্যাক্সিলার নখের মতো উপাঙ্গ কোনটি? উত্তর হবে ল্যাসিনিয়া। আর গ্যালিয়াটাকে কি বলা? দেখো, ঢাকনির মতো। তাহলে ঢাকনির মতো কোনটি? উত্তর হচ্ছে গ্যালিয়া। আর লাস্ট অংশ হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। তোমার পাল্প ওয়ার্ডটা যেখানেই তুমি পাবা, পাল্প মানে সংবিধি, তুমি পাশে একটু লিখে রাখো, পাল্প মানে সংবিধি। পাল্প মানে সংবিধি। তোমার ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াল পাল্প, দুইটাই কি? দুইটাই হচ্ছে সংবিধি অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এই পাল্প থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি? পাল্পের 5টা অংশ থাকে। আর ম্যাক্সিলার অনেক কাজ আছে, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট। তুমি যদি পড়তে চাও ম্যাক্সিলারি পাল্পের একটা কাজ, যেহেতু তোমাদের অনুশীলনীতে একটা এমসিকিউ আছে বহুপদী, ম্যাক্সিলারি পাল্পের কাজ হচ্ছে 3টা। এই কাজ 3টা কিভাবে মনে রাখবা? কাজ 3টা দেখো, 3টা কাজ আছে। কি কি? পায়ের অগ্রভাগ পরিষ্কার, তাহলে পরিষ্কারে তুমি গোল দাও। তারপরে 2 নাম্বার ওয়ার্ডটা কি? খাদ্যবস্তু হরণ প্রতিরোধ, তাহলে প্রতিরোধে গোল দাও। আর লাস্টে কি আছে? সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে 3টা ওয়ার্ড। আমি বলেছি যে পাল্প মানেই সংবেদী, তাহলে সংবেদী তুমি অলরেডি পড়া হয়ে গেছে। আর বাকি দুইটা কি? পাল্পে প আছে, প দিয়ে কি হবে? প দিয়ে পরিষ্কার, প দিয়ে প্রতিরোধ। ঠিক আছে? তাহলে প দিয়ে পরিষ্কার, প দিয়ে প্রতিরোধ। পাল্পের মধ্যে প আছে, ওই প দিয়ে মনে রাখবা, সাথে পাল্প মানেই সংবেদী। ক্লিয়ার? নেক্সট আছে তোমার ল্যাবিয়াম। ল্যাবিয়াম থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি? তোমার ল্যাবিয়ামের সেকেন্ড বা থার্ড লাইনে দেখো, ল্যাবিয়ামকে কি বলা হয়? দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এটা, যে কোনটিকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়? উত্তর কি? ল্যাবিয়াম। এখন ল্যাবিয়ামের অংশ কি? জাস্ট তুমি একটু অংশগুলোর নাম পড়বা। খেয়াল করো কি কি আছে। ল্যাবিয়ামের 2টা অংশ বলেছে, একটা হচ্ছে মেন্টাম আর একটা কি? সাবমেন্টাম। মেন্টাম এবং সাবমেন্টাম। আর মেন্টামের মুক্ত পাশে কি পাওয়া যায়? লিগুলি। জাস্ট ওয়ার্ড গুলো পড়ো, আর কিছু দরকার নেই। মেন্টাম, সাবমেন্টাম এবং লিগুলি। মেন্টাম, সাবমেন্টাম আর কি? লিগুলি। আর সাথে কি থাকে? ল্যাবিয়াল পাল্প। এখানে দেখো 4টা অপশন আছে, এইভাবে কোশ্চেন দিতে পারে। নিচের কোনটি ল্যাবিয়ামের অংশ নয়? মেন্টাম, লিগুলি, ল্যাবিয়াল পাল্প, সাথে ওখান থেকে দিয়ে দিল ল্যাসিনিয়া, গ্যালিয়া। তাহলে 4টা অংশের নাম পড়বা জাস্ট। আর হচ্ছে তোমার ল্যাবিয়ামের কাজ পড়তে হবে, 2টা কাজ মেইনলি পড়তে হবে। একটা হচ্ছে কি? এটি খাবার ফসকে যাওয়া রোধ করে। দেখো এই লাইনে আছে, লাস্ট লাইনের আগের লাইনটা। তাহলে খাবার ফসকে যাওয়া রোধ করে কে? উত্তর হচ্ছে ল্যাবিয়াম। আর তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ, মুখপাঙ্গের কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি? উপযুক্ত খাদ্য নির্বাচনে কে সহায়তা করে? উত্তর হচ্ছে ল্যাবিয়াল পাল্প। ল্যাবিয়াল পাল্প বলো বা ল্যাবিয়াম বলো, একই কথা কিন্তু। তাহলে উপযুক্ত খাদ্য নির্বাচনে কে সহায়তা করে? উত্তর হচ্ছে ল্যাবিয়াল পাল্প। আর লাস্টে আছে তোমার হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস, এটার আরেক নাম হচ্ছে উপজিহ্বা। কি জানতে হবে? লাস্ট লাইনটা দাগ দাও। এটি খাদ্যবস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য করে। এই কোশ্চেনটাও মানে এই কাজটাও ইম্পর্টেন্ট, যে খাবারকে লালার সাথে মেশাতে কে সাহায্য করে? উত্তর হচ্ছে হাইপোফ্যারিংস বা উপজিহ্বা। ঠিক আছে? আর তোমার আমরা বলেছি যে আলিম স্যার আমরা প্যারালালি পড়বো। আলিম স্যারের 2টা এক্সট্রা কথা বলা, অ্যাডাক্টর পেশি, অ্যাবডাক্টর পেশি। এটা কোথায় থাকে? ম্যান্ডিবলে থাকে। আমরা অ্যাডাক্টর এবং অ্যাবডাক্টর সম্পর্কে আইডিয়া থাকার কথা, চলন চ্যাপ্টারে আছে এটা। অ্যাডাক্টর অ্যাডিকশন থেকে আসছে, তাহলে অ্যাডিকশন মানে কি? কোনো কিছুর কাছে যাওয়া। তাহলে অ্যাডাক্টর পেশি মানে কি? সে ম্যান্ডিবলকে ভিতরের দিকে টেনে আনবে। আর অ্যাবডাক্টর মানে কি? দূরে নিয়ে যাওয়া। তাহলে অ্যাবডাক্টর পেশি কি করবে? ম্যান্ডিবলকে বাইরের দিকে টানে। তাহলে অ্যাডাক্টর পেশি, অ্যাবডাক্টর পেশি একটু খেয়াল রাখতে হবে।
নেক্সট আছে তোমার আমাদের মস্তকের পড়া শেষ, সেকেন্ড পার্ট হচ্ছে তোমার বক্ষ। এখন বক্ষ থেকে কি পড়তে হবে? বক্ষ থেকে যেটা পড়বা, বক্ষের তিনটা অংশ আছে, সেকেন্ড লাইনে দাগ দাও। অগ্রবক্ষ বা প্রোথোরাক্স, মধ্যবক্ষ বা মেজোথোরাক্স, আর পশ্চাৎ বক্ষ বা মেটাথোরাক্স। প্রোথোরাক্স, মেজোথোরাক্স এবং মেটাথোরাক্স। প্রোথোরাক্স, মেজো এবং মেটাথোরাক্স। এখন বক্ষের নামকরণ করেছে। তুমি চিন্তা করো তো আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের বডিটা কিরকম, একটু আয়তাকার না? তুমি যদি সাইড থেকে দেখো যে সামনের অংশ আছে, পিছনের অংশ, আর দুই সাইড আছে, তাহলে ওর ক্ষেত্রেও কি ওর বডিরও এরকমই নামকরণ করেছে। তোমার মানুষের ক্ষেত্রে এই যে আমাদের বডিতে একদম মাঝখান বরাবর হার্টের উপর একটা বোনস থাকে না, কি সেটা? স্টারনাম। এটা কোন দিক? অঙ্কীয় দিক। তাহলে দেখো ঘাসফড়িং এর বক্ষের অঙ্কীয় দেশকে কি বলা হয়? স্টারনাম। তারপরে পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশ ঠ আছে, ঠ মানে ট, তাহলে পৃষ্ঠদেশ কি? টার্গাম বলা হয়। আর দুই পাশে কি? প্লিউরন, পর সাথে প মিলে যায়, প প প্লিউরন, পার্শ্বদেশ প্লিউরন। তাহলে পৃষ্ঠদেশকে বলা হয় টার্গাম, অঙ্কীয় দেশকে বলা হয় স্টারনাম, আর পার্শ্বদেশকে কি বলা হয়? উত্তর হচ্ছে প্লিউরন। তাহলে এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। আর যেটা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, যে অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ চওড়া, প্রসারিত, এটাকে কি বলা হয়? প্রোনোটাম। প্রোথোরাক্স থেকে প্রো শব্দটা আসছে, অগ্রবক্ষ, তাহলে এখানে কি আসছে? প্রোনোটাম। তাহলে প্রোনোটাম হচ্ছে কি? অগ্রবক্ষের প্রসারিত টার্গাম। এখন বক্ষে থাকে তিনটা স্ট্রাকচার, এই লাইনটা দাগ দাও। শ্বাসরন্ধ্র, ডানা এবং পা। কি বললাম? শ্বাসরন্ধ্র, ডানা এবং পা। আমরা শ্বাসরন্ধ্র ডিটেইলস পরে পড়বো, এখানে পড়ার দরকার নেই তোমার। ডানাতে চলে আসো। ডানা থেকে কি পড়বা? ঘাসফড়িং এর দুই জোড়া ডানা থাকে, তার মধ্যবক্ষে দুই জোড়া, মানে এক জোড়া, আর হচ্ছে পশ্চাৎ বক্ষে এক জোড়া। এখন মধ্যবক্ষের যে ডানাগুলো, মানে প্রথম যেই জোড়া ডানা, সে হচ্ছে উঠতে সহায়তা করে না, তার কাজ হচ্ছে পরের পেছনের গুলাকে ঢেকে রাখা। এই জন্য তার কিছু স্পেশাল নাম আছে। কি কি দেখো একটু, এই যে এলিট্রা, ডানার আবরণ, টেকবিনা। তাহলে ঘাসফড়িং এর প্রথম জোড়া ডানার অপর নাম কি? এলিট্রা বা ডানার আবরণ বা টেকবিনা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটা 2015-তে এসেছিল, যে ঘাসফড়িং এর সরু ও শক্ত ডানাদ্বয়কে কি বলা হয়? প্রথম জোড়া ডানাকে। উত্তর কি? উত্তর হচ্ছে টেকবিনা ছিল। তাহলে একটু এটা পড়তে হবে। আর তোমার ঘাসফড়িং এর পা, বক্ষের 3 নাম্বার স্ট্রাকচার হচ্ছে পা। পা থেকে কি পড়তে হবে? 3 জোড়া পা থাকে, অগ্রবক্ষে এক জোড়া, মধ্যতে এক জোড়া, পশ্চাতে এক জোড়া। এই 3 জোড়া পার মধ্যে প্রত্যেকটা পায়ের 5টা করে অংশ, এই অংশগুলোর নাম মুখস্থ করবে। আমাদের অংশ পড়া এখানেই শেষ কিন্তু। তাহলে কি কি আছে? কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া এবং টার্সাস। কি কি বললাম? কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া এবং টার্সাস। তাহলে পায়ের অংশ টোটাল 5টা। ক্লিয়ার? এটা একটু মুখস্থ করে নিতে হবে অংশগুলোর নাম। আর একটু পাশেই দেখো আমি একটা কথা লিখে রেখেছি, এই জিনিসটা আলিম স্যারের বই আছে, স্যালটোরিয়াল পা। স্যালটোরিয়াল পা কি? ঘাসফড়িং যে 3 জোড়া পার মধ্যে পিছনের বক্ষে যে পাটা থাকে, তার ফিমারটা হচ্ছে খুবই মাংসল। মানুষের ফিমারটাও দেখবে এখানে কি সবচেয়ে বেশি মাসল থাকে, ওদের ওই মাংসল ফিমার যুক্ত পাকে বলা হয় স্যালটোরিয়াল পা। তাহলে অবস্থান কোথায়? মেটাথোরাক্স। মেটাথোরাক্স মানে কি? পশ্চাৎ বক্ষ। তাহলে এই ওয়ার্ডটা একটু মনে রাখতে হবে, এখন লেখার দরকার নেই, তুমি পরে স্লাইড দেখে বই উঠে নিবা। এই যে আগে যেটা বলা কথায় আমরা একটু আলিম স্যার প্যারালালি পড়বো। আলিম স্যারের বইয়ে কি বলা আছে? আমরা প্রোনোটাম বলেছি, অগ্রবক্ষের প্রসারিত টার্গাম। প্রো মানে অগ্র। তেমনি দেখো কি বলেছে আলিম স্যারের বইয়ে, যে বক্ষের বহিঃকঙ্কালকে টার্গাম বলা হয়। বক্ষের বহিঃকঙ্কালের নাম কি? টার্গাম। মানে বক্ষের বহিঃকঙ্কালের যে টার্গাম আছে, এটার নাম হচ্ছে নোটাম। অগ্রবক্ষ মানে কি? প্রোথোরাক্স। কি আসছে? প্রোনোটাম। মধ্যবক্ষ মানে মেজোথোরাক্স, মানে মেজোনোটাম। আর পশ্চাৎ বক্ষ মানে কি? মেটাথোরাক্স। তাহলে এখান থেকে আসছে মেটানোটাম, জাস্ট নোটামের আগে প্রো, মেজো, মেটা অ্যাড করে দিয়েছে। আর হচ্ছে যেটা বলেছে বক্ষ, এই যে অগ্রবক্ষ, মধ্য এবং পশ্চাৎ, প্রতিটা অংশই 11টা করে স্ক্লেরাইড নিয়ে গঠিত। কয়টা? 11টা। তোমার এই যে টার্গাম, স্টারনাম, প্লিউরন পড়লাম আমরা। টার্গামে থাকে 4টা, এই যে দেখো লিখে রেখেছি। টার্গামে 4টা, স্টারনামে 1টা, আর প্লিউরনে কয়টা? 3টা করে 6টা। তাহলে 4 1 কত হলো? 5, আর 3 দুগুণে 6 মানে 6, 5 আর 6 11, 11টা হইলো। একটু নাম পড়তে হবে। এখন নামগুলা তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি দেখো খুবই ইজি নামগুলা। টার্গামের যেগুলো আছে এগুলাতে স্কুট শব্দটা কমন। এই দেখো প্রিস্কুটাম, স্কুটাম, স্কুটেলাম, পোস্কুটেলাম। তাহলে কি কমন? স্কুট শব্দটা, প্রিস্কুটাম, স্কুটাম, স্কুটেলাম, পোস্কুটেলাম। আর প্লিউরনের যেগুলো আছে এগুলোর নাম কি? ইপিস্টারনাম, ইপিমেরন, প্যারাটেরন। ঠিক আছে? এখানে কি ইপি বা রন এই শব্দগুলো কমন। তাহলে তোমার প্রশ্ন কেমন আসবে? নিচের কোনটি টার্গামের স্ক্লেরাইড নয়?
প্রিস্কুটাম, স্কুটাম, স্কুটেলাম, ইপিমেরন। তার মানে তুমি বুঝতেই পারছো ওখান থেকে 3টা দিয়ে এখান থেকে একটা দিবে, বা নিচেরটা দিলে ওখান থেকে 3টা দিয়ে উপরের একটা দিবে। সো এটা তোমাদের পারার কথা। তাহলে স্কুট শব্দটা মনে রাখো, স্কুট মানে টার্গাম, নিচের গুলার পড়ারই দরকার নেই। আমাদের ঘাসফড়িং এর বাহ্যিক অঙ্গ সংস্থানের লাস্ট পার্ট, সেটা হচ্ছে উদর, 3 নাম্বার অংশটা। উদর থেকে তুমি 3টা লাইন দাগ দিবা, 3টা লাইন একটু দাগ দাও, এটা সত্য মিথ্যার জন্য বেসিক্যালি ইম্পর্টেন্ট। দেখো উদর মোট 11টি খণ্ডকের সমন্বয়ে গঠিত। এই যে ফার্স্ট লাইনে আছে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন মিলিয়ে উদর 11টি খণ্ডকে বিভক্ত। তারপরে দেখো উদরেও কি স্টার্নাম থাকে, টার্গাম থাকে, বাট কোনো প্লিউরন থাকে না। তাহলে এই লাইনটা দাগ দাও, সেকেন্ড লাইনে আছে কোনো প্লিউরন থাকে না। আর 3 নাম্বার লাইনটা দাগ দাও, প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ। তাহলে কি বললাম, উদর 11টি খণ্ডকে বিভক্ত, উদরে কোনো প্লিউরন থাকে না, আর হচ্ছে প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ। ঠিক আছে। আর যেটা পড়তে হবে তোমার পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং এর পার্থক্যটা পড়তে হবে। এটা পড়ার আগে দুইটা জিনিস এক্সট্রা দাগ দাও। সেটা হচ্ছে তোমার টিম্পেনাম, এটার অবস্থান কোথায়? প্রথম খণ্ডকে। টিম্পেনামের অবস্থান কোথায়? প্রথম খণ্ডকে। তারপরে তোমার এখানে একটু পড়তে হবে যে দেখো 3 নাম্বার লাইনে ঘাসফড়িং এ, পুরুষ ঘাসফড়িং এ দশম খণ্ডকের পিছনে কি থাকে? অ্যানাল সার্কাস বা অ্যানাল সার্কাম। অ্যানাল সার্কি, সার্কাস বা সার্কাম যেটাই বলো। তাহলে অ্যানাল সার্কি কই থাকে? পুরুষে থাকে 10 নম্বর খণ্ডকে। আর যেটা এবার আমরা ছক পড়বো, পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং। তোমার নিম্ন শ্রেণীর প্রাণী যারাই আছে সবার ক্ষেত্রে কমন কি? পুরুষটা হচ্ছে ছোট হয়। তাহলে ফার্স্ট পয়েন্টে দেখো পুরুষ ঘাসফড়িং ছোট, স্ত্রী হচ্ছে বড়, সকল নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে, জাস্ট মানুষের ক্ষেত্রে এক্সেপশন। তারপরে দেখো কি বলছে, পুরুষ ঘাসফড়িং এর উদরটা সরু, স্ত্রীটা হচ্ছে প্রশস্ত থাকে। তারপরে যেটা পড়তে হবে 9 নং খণ্ডকে পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখো সবকিছু নবম দেওয়া। এই যে দেখো 9 নং খণ্ডকে পুংজনন ছিদ্র থাকে, তারপরে নবম খণ্ডক সাবজেনিটাল প্লেট গঠন করে। তাহলে তোমার পুংজনন ছিদ্র কই থাকে? নবম খণ্ডকে। আর সাবজেনিটাল প্লেট কই থাকে? নবম খণ্ডকে। এখানে তুমি একটা এক্সট্রা কথা লিখবা, এখানে লিখো সুপ্রা অ্যানাল প্লেট। সাবজেনিটাল প্লেট আছে না, ওইরকম ভাবে লিখো সুপ্রা অ্যানাল প্লেট, সুপ্রা অ্যানাল। এটার পাশে লিখো 11তম। তাহলে সুপ্রা অ্যানাল প্লেট কই থাকে? পুরুষের 11তম খণ্ডকে, সাবজেনিটাল প্লেট নবম খণ্ডক, আর সুপ্রা অ্যানাল কততম? 11তম খণ্ডকে। ঠিক আছে। আর স্ত্রীর ক্ষেত্রে কি পড়তে হবে? স্ত্রী জনন ছিদ্র অষ্টম এবং নবম। আর পড়তে হবে তোমার ওভিপোজিটর। তুমি মেল এবং ফিমেল আইডেন্টিফাই করবে কিভাবে? এই ওভিপোজিটর দেখে। এখন ওভিপোজিটরের যে অবস্থান, এটা নিয়ে একটু ঝামেলা আছে। কিরকম? তুমি একটু দেখো, টেবিলে দেওয়া আছে নবম খণ্ডক, আর টেবিলের একদম ইমিডিয়েট উপরের লাইনে দেওয়া আছে অষ্টম ও নবম খণ্ডক মিলে হচ্ছে ওভিপোজিটর গঠন করে। এখন পরীক্ষার মধ্যে কখনোই ওভারল্যাপিং হয় না অপশন। তোমার যদি নিচ থেকে টেবিল থেকে প্রশ্ন দেয় তাহলে দিবে কি ওভিপোজিটর কোন খণ্ডকে অবস্থান করে? 8, 9, 10, 11। বাট তোমার যদি উপর থেকে প্রশ্ন দেয়, এখান থেকে প্রশ্ন দিলে কেমন করে দিবে যে ওভিপোজিটর কোন খণ্ডকের সমন্বয়ে গঠিত? 8, 9, 7, 8, 9, 10, 11, 12। সো তুমি ক্লিয়ারলি বুঝতেছো, তোমার সমন্বয়ে বললে বা হচ্ছে তোমার অপশনগুলো দেখি তুমি ইজিলি চিনতে পারতেছো যে কোনটা ওভিপোজিটর, মানে কোনটা হচ্ছে গিয়ে মানে কি চাচ্ছে আসলে, নবম খণ্ডক নাকি অষ্টম ও নবম। ঠিক আছে। তাহলে পরীক্ষা কিন্তু আবার অষ্টম দিবা না, নবম। যদি সিঙ্গেল অপশন থাকে তাহলে নবম দিবা, আর যদি ডাবল অপশন থাকে অষ্টম ও নবম। ঠিক আছে। এতটুকু আমাদের ক্লাসের ফার্স্ট পার্ট পড়া শেষ। আমরা হচ্ছে এখন একটা স্পট এক্সাম নিব, 4টা প্রশ্ন থাকবে। তো 4টা প্রশ্ন পর তোমরা আগে 2 মিনিটের জন্য একটু যা পড়ালাম এগুলো একবার একটু চোখ বুলায় নাও। খুবই ইজি প্রশ্ন, আমি মুখে যেগুলো বলেছি ওইগুলোই থাকবে, তোমরা একটু চোখ বুলায় নাও আগের পেজগুলো, যে 3-4 পেজ পড়লাম আমরা। 2 মিনিট সময়। যারা কিছু লিখতে পারোনি বা মনে হচ্ছে স্কিপ হয়েছে, তোমরা আবার একটু রিপিট ভিডিওটা দেখে নিবা। তোমরা তো বুঝতেই পারছো যে কোন সময় তোমার কি স্কিপ হয়েছে, তুমি জাস্ট ওই কথাটা একটু লিখে নিবা। ঠিক আছে।
আমি এখানে বলেছিলাম সুপ্রানাল প্লেটের কথা, এটা লিখবা কোথায়? পুরুষ ঘাসফড়িং এর এখানে। পুরুষ ঘাসফড়িং এ সুপ্রানাল প্লেট থাকে কততম খণ্ডকে? 11তম খণ্ডকে। তোমাদের 1 মিনিট শেষ, আর 1 মিনিট আছে। অ্যানাল সার্কাস আর সাবজেনিটাল প্লেট ভিন্ন জিনিস, এটা একই জিনিস না। ওকে, আমি স্পট এক্সাম শুরু করে দিচ্ছি, কারণ টাইম ওয়েস্ট করার দরকার নেই। তোমরা এগুলো পারো সবকিছু, আমি জানি। জাস্ট একবার একটা সিঙ্গেল কমেন্টে আনসার দিয়ে দাও। এক্সট্রা কমেন্ট মানে 4টার জন্য 4টা কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? একটা সিঙ্গেল কমেন্টে আনসার দিয়ে দাও। স্পট এক্সাম 1, 4টার জন্য 40 সেকেন্ড সময়। আমি একটু তোমাদের আনসার গুলো চেক করি। আচ্ছা, একজন বলতেছে 1 মিনিট শেষ হয় নাই। 1 মিনিট শেষ হয়ে গেছে, বাট জিনিসটা মানে 2 মিনিটে হয়েছে। আর জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যে 1 মিনিটের জন্য যে দাঁড়িয়ে মানে ইয়েতে শোক পালন করি না, ওইরকমই আর কি। সময় শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে। দেখো আমরা আনসারগুলো একটু বলে দিই। পৃথিবীতে ঘাসফড়িং এর প্রজাতি কত? 20,000। আর বাংলাদেশ বললে উত্তর ছিল 20। তারপরে নিচের কোন গঠনটি মস্তকের অংশ নয়? কি হবে উত্তর? স্পাইরাকল, কারণ বাকি 3টা মস্তকে থাকে। আর স্পাইরাকল থাকে বক্ষ উদরে। উপযুক্ত খাদ্য নির্বাচনে কে সাহায্য করে? কি হবে উত্তর? ল্যাবিয়াম। আর নিম্নের কোনটি ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নয়? কি হবে উত্তর? ফ্যারিংস, কারণ মুখপাঙ্গের অংশ হচ্ছে হাইপোফ্যারিংস। এবার তাহলে তোমরা চলে আসো ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র। সবাই একটু পৌষ্টিকতন্ত্র অংশে চলে আসো। পৌষ্টিকতন্ত্রের যা পড়া আছে আমরা ম্যাক্সিমাম পড়া এখানেই পড়ে নিব, যাতে তুমি ফাইনাল রিভিশনের সময় যদি এই জিনিসটা দেখো। গত বছর 2টা প্রশ্ন এসেছিল পৌষ্টিকতন্ত্র থেকে, এবং সবাইকেই এই জায়গাতে সব লিখে দেওয়া হয়েছিল। এবং এই জায়গাটা যারা একবার পড়ে গেছে, তারা ঘাসফড়িং এ মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা ডেন্টালে পরীক্ষা দিয়েছে, এখান থেকে সব চলে আসছে। তাহলে পৌষ্টিকতন্ত্র, যে কোনো প্রাণীর পৌষ্টিকতন্ত্রের কয়টা অংশ? উত্তর হচ্ছে 2টা। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর একটা পৌষ্টিক গ্রন্থি। ঘাসফড়িং এর ক্ষেত্রেও সেম। পৌষ্টিক নালীকে এবং পৌষ্টিক গ্রন্থি দুইটাকে আবার 3টা করে ভাগ করেছে। কয়টা করে? 3টা করে। দেখো পৌষ্টিক নালীর অংশগুলো কি কি? স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। কি বললাম? স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়ামে কি আছে? দন্তাস্ব। দন্তাস্ব মানে কি? সামনে। তাহলে অগ্রবক্ষ কোনটা? স্টোমোডিয়াম। ম দিয়ে হচ্ছে মেসেন্টেরন, ম দিয়ে মধ্যপৌষ্টিক নালী, প দিয়ে হচ্ছে প্রোক্টোডিয়াম, প দিয়ে কি? পশ্চাৎপৌষ্টিক নালী। ক্লিয়ার? কি পড়তে হবে তোমার? এখানে অংশগুলোর নাম পড়তে হবে। স্টোমোডিয়ামের অংশগুলো খেয়াল করো। কি আছে? মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ এবং গিজার্ড। নামগুলো শুনেই বোঝা যাচ্ছে। বা তুমি এই নামগুলো যদি বাদ দাও, প্রোক্টোডিয়ামের গুলো খেয়াল করো। প্রোক্টোডিয়ামে কি দেওয়া আছে? ইলিয়াম, কোলন, রেকটাম, পায়োছিদ্র। এই শব্দগুলো তোমরা পরিপাক চ্যাপ্টার অনেকবার পড়েছো, অনেকবার পরীক্ষা দিয়েছো, ক্লাস হয়েছে। এই শব্দগুলো কি? এগুলো এগুলো অন্ত্রের অংশ, আমাদের পৌষ্টিক নালীর একদম লাস্ট পার্টের অংশ এগুলা। সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে প্রোক্টোডিয়ামের অংশগুলো কি কি হবে? ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়োছিদ্র। এখন এক্সট্রা কি পড়তে হবে? এক্সট্রা যেটা পড়বো আমরা, এই যে মেসেন্টেরন আছে না, মেসেন্টেরনে তুমি 2টা কথা লিখবে এক্সট্রা। নিচে 2টা ওয়ার্ড লিখো। এন্ডোডার্ম। কি লিখবা? এন্ডোডার্ম। এন্ডোডার্ম লিখো, আর হচ্ছে আরেকটা ওয়ার্ড লিখো, পেরিট্রফিক পর্দা। এন্ডোডার্ম লিখো, আর হচ্ছে পেরিট্রফিক পর্দা। এন্ডোডার্ম আর পেরিট্রফিক পর্দা। কি এটা? তোমার যে ঘাসফড়িং এর পৌষ্টিক নালী আছে, স্টোমোডিয়াম, প্রোক্টোডিয়াম, দুইটাই হচ্ছে একটোডার্ম থেকে উদ্ভূত হয়। এক্সেপশন কোনটা? মেসেন্টেরন। এটা উদ্ভূত হয় এন্ডোডার্ম থেকে। এই যে ভ্রূণের 3টা স্তর ছিল, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। মেসেন্টেরনটা কোত্থেকে হয়? উত্তর হচ্ছে এন্ডোডার্ম থেকে। তারপরে তোমার পেরিট্রফিক পর্দা লিখলাম। কি এটা? মেসেন্টেরনের যে আবরণী, এটাকে বলা হয় পেরিট্রফিক পর্দা।
তোমাদের এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, আমি কিন্তু বইয়ের লাইন আবার দাগিয়ে দিব। তাহলে মেসেন্টেরনের আবরণকে বলা হয় পেরিট্রফিক পর্দা। আর একটা কথা একটু লিখবা, তুমি মেসেন্টেরনে একটু টান দিয়ে পাশে লিখো পাকস্থলী। তোমার মেসেন্টেরনের আরেকটা নাম পাকস্থলী, একটু অড, মানে জিনিসটা রিলেটেড না, যে মধ্য পৌষ্টিক নালী, পুরা পৌষ্টিক নালীর নাম কিভাবে পাকস্থলী হইতে পারে। সো এই নামটা একটু অড, একটু লিখে রাখো। মেসেন্টেরনের আরেক নাম হচ্ছে পাকস্থলী। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি। কি পড়তে হবে পৌষ্টিক গ্রন্থি থেকে? তিনটা পৌষ্টিক গ্রন্থি থাকে, লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হেপাটিক সিকা। এখানে এক্সেপশন কি? এই যে দেখো অন্ত আবরণ শব্দটা, তোমার পৌষ্টিক নালীতে আছে মেসেন্টেরন, আর এখানে কি মেসেন্টেরনের অন্ত আবরণ। তাহলে অপশনটা খেয়াল করতে হবে, মেসেন্টেরন আছে নাকি মেসেন্টেরনের অন্ত আবরণ, যেটা থাকবে ওই সাইডে যাবে। আর তোমার এক্সট্রা দুটা কথা লিখবা, লালা গ্রন্থি, এটা নিচে লিখো এক জোড়া বা দুইটি, এক জোড়া বা দুইটি, অর্থাৎ লালা গ্রন্থির সংখ্যা কত? এক জোড়া বা দুইটি। আর নিচে আরেকটা ওয়ার্ড লিখবা, প্রধান। ঘাসফড়িং এর যে তিনটা পৌষ্টিক গ্রন্থি আছে এর মধ্যে প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? লালা গ্রন্থি। ঠিক আছে, তাহলে এক জোড়া বা দুইটি লিখো, আর হচ্ছে কি প্রধান। তারপরে তোমার 3 নাম্বার পার্ট হেপাটিক সিকা। হেপাটিক সিকার পাশে তুমি লিখো গ্যাস্ট্রিক সিকা, এখানে তুমি অবলিক দিয়ে লিখো গ্যাস্ট্রিক সিকা। তাহলে হেপাটিক সিকার আরেক নাম কি? উত্তর হচ্ছে গ্যাস্ট্রিক সিকা। আর এটার পর নিচে সংখ্যা লিখবা কত? 6 জোড়া বা 12টি। তাহলে হেপাটিক সিকার সংখ্যা কত? 6 জোড়া বা 12টি। আর লাস্ট ইয়ার কিন্তু এই প্রশ্নটা এসেছিল, হেপাটিক সিকার সংখ্যা কত? 10, 12, 14, 16। উত্তর কি হবে তাহলে? 12টি। আর জোড়ায় বললে 6 জোড়া, তাহলে একটু খেয়াল করতে হবে, জোড়ায় আছে, জোড়ায় বলেছে, মানে প্রশ্নে কি জোড়া বা সংখ্যা বলেছে নাকি হচ্ছে তোমার অপশনের মধ্যে জোড়া বা সংখ্যা বলেছে, একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে কিন্তু। এক জোড়া বা দুইটি লালা গ্রন্থি, আর হেপাটিক সিকা হচ্ছে 6 জোড়া বা 12টি। তাহলে আমি আশা করবো সবাই এই জিনিসটা সবাই লিখে নিয়েছো। এবার দেখো তোমার পৌষ্টিক নালী থেকে আমরা 2-3টা এক্সট্রা লাইন দাগ দিব, ঠিক আছে? কি খেয়াল করো, ফার্স্ট লাইনটা দাগ দাও, ঘাসফড়িং এর পৌষ্টিক নালী সরল প্রকৃতির। ঘাসফড়িং এর পৌষ্টিক নালী হচ্ছে সরল প্রকৃতির, অর্থাৎ মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত একটা নালী থাকে। ঠিক আছে, 3টা অংশ আমরা পড়েছি, এগুলা এক্সট্রা কিছু পড়তে হবে না। তুমি যেটা পড়বা মুখছিদ্র, এটা কোথায় উন্মুক্ত হয়? প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়ামের গোড়ায় উন্মুক্ত হয়। মুখছিদ্র প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়ামের গোড়ায় উন্মুক্ত হয়। ঠিক আছে, সিবেরিয়াম ওয়ার্ডটা খেয়াল রাখবা। তারপরে তুমি ক্রপ, ক্রপ থেকে যেটা পড়বা, লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায়। তাহলে লালার এনজাইম পরিপাকের সূত্রপাত কোথায় ঘটায়? উত্তর হচ্ছে ক্রপে। তাহলে যদি প্রশ্ন দেয় ঘাসফড়িং এর পরিপাকের সূত্রপাত কোথায় হয়, উত্তর কি হবে? ক্রপ। ক্লিয়ার কথাটা? আর লাস্ট তোমাকে যেটা পড়তে হবে গিজার্ড। এখন গিজার্ডের পাশে তুমি যেটা করবা, একটু খেয়াল করো, তুমি গিজার্ডের পাশে তুমি একটা বড় করে 6 লিখে নিবা। ড্রয়িংটা ক্লিয়ার হচ্ছে না, সরি, মাউস দিয়ে লিখছি তো এই জন্য। তাহলে গিজার্ডের পাশে কি লিখবা? 6। তুমি একটু কথাগুলো ফলো করো। গিজার্ডের আরেক নাম হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস, এটা দাগ দাও। গিজার্ডের আরেক নাম প্রোভেন্ট্রিকুলাস, এবং এটা কি 6 লিখতে বলেছি কেন? কারণ গিজার্ডের যত সংখ্যা আছে সবগুলোর উত্তর 6। 6টা দাঁত, 6টা অনুলম্ব ভাঁজ, 6টা প্যাড, তুমি জাস্ট 6 লিখে রাখো, কিছু দাগানোর দরকার নেই, যা আসবে উত্তর হবে 6। আর গিজার্ড থেকে তোমার যেটা পড়তে হবে সে হচ্ছে কি, এটা ছাঁকনির কাজ করে। দেখো গিজার্ড কি? স্টোমোডিয়ামের লাস্ট পার্ট, গিজার্ডের পরেই থাকবে মেসেন্টেরন, মানে কি মধ্যপৌষ্টিক নালী। তাহলে গিজার্ড কি হিসেবে কাজ করে? ছাঁকনি হিসেবে। মেসেন্টেরনে খাবার ঢোকার সময় সে ছাঁকনি হিসেবে কাজ করে। দাগ দেওয়া হয়েছে? এবার দেখো তোমার মেসেন্টেরন, আমরা মেসেন্টেরন অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে? যা যা পড়তে বলেছিলাম, এক্সট্রা নাম কি? পাকস্থলী। মেসেন্টেরনের আরেক নাম হচ্ছে পাকস্থলী। আর কি পড়তে হবে? এটা ভ্রূণীয় এন্ডোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়, সেকেন্ড লাইনে আছে, এতে ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে সৃষ্ট। আর কি পড়তে হবে? এখানে কি থাকে? এটার অন্তঃপ্রাচীরে কিউটিকলের পরিবর্তে পেরিট্রফিক পর্দা। তাহলে পেরিট্রফিক পর্দা কার আবরণ? মেসেন্টেরনের আবরণ। আর এক্সট্রা একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে মেসেন্টেরনের অন্তঃপ্রাচীরে স্তম্ভাকার অন্ততকীয় কোষ থাকে, যেটা কি গঠন করে? ভিলাই গঠন করে।
তাহলে যদি পরীক্ষায় দেয় ভিলাই ঘাসফড়িং এর ভিলাই কোথায় থাকে, উত্তর হচ্ছে মেসেন্টেরন। ভিলাই মানুষের ক্ষেত্রে কই থাকে, তোমরা সবাই জানার কথা, ক্ষুদ্রান্তে থাকে ভিলাই। আর মানুষের পাকস্থলিতে কি থাকে, রুগী। তাহলে ভিলাই থাকে ঘাসফড়িং এ পাকস্থলিতে, বাট মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু ক্ষুদ্রান্তে। যদিও পরীক্ষায় আসার চান্স বেশি কিন্তু মানুষেরটাই। তাহলে একটু খেয়াল রাখবা ভিলাই কই থাকে, মাইক্রোভিলাই কই থাকে, আর হচ্ছে রুগী কই থাকে বা মাইক্রোভিলাই কই থাকে, ঘাসফড়িং এ কোথায়, মানুষে কোথায়। তোমার মেসেন্টেরন থেকে আর কিছু পড়ার দরকার নেই। প্রোটোডিয়াম বা পশ্চাৎপোষিক নালী 4টা অংশ তুমি পড়েছো, এখানে এক্সট্রা যেটা পড়বা এই যে খেয়াল করো, রেকটাম বা মলাশয়, অন্তঃপ্রাচীরের 6টি রেকটাল প্যাপিলা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে রেকটাল প্যাপিলার সংখ্যা কত, কি হবে উত্তর 6টি, যেহেতু ওয়ার্ডটা হাইলাইট করে দেওয়া আছে, চোখ যেতে পারে এখানে প্রশ্নকর্তার। তাহলে রেকটাল প্যাপিলার সংখ্যা হচ্ছে 6টি। আর লাস্ট আছে তোমার পায়োছিদ্র, এটার অবস্থান কোথায়, দশম দেহখণ্ডকে। তাহলে এই যে অ্যানাল সার্কাস, অ্যানাল অ্যানাস, অ্যানাস মানে কি পায়ু, তার মানে পায়োছিদ্র দশম, অ্যানাল সার্কাসও কিন্তু দশম খণ্ডক। ঠিক আছে, পায়োছিদ্র মানে দশম, অ্যানাল সার্কাসও কিন্তু দশম। তাহলে এই দুইটা খেয়াল রাখতে হবে, এখানে আর কিছু পড়ার দরকার নেই সেভাবে, জাস্ট যেগুলো বলেছি। নেক্সট আছে তোমার পৌষ্টিক গ্রন্থি, পাশের পেজেই। পৌষ্টিক গ্রন্থি থেকে তোমার যা পড়া দরকার আমি সব বলে ফেলেছি, ওই সামনের পার্টটাই পড়বা, এই জায়গাটা তুমি কেটে দিলেও পারো এমসিকিউর জন্য। তারপর আছে ঘাসফড়িং এর খাদ্য গ্রহণ এবং পরিপাক। পরিপাক থেকে তোমার যেটা জানতে হবে, আমি আগে দুইটা লাইন দাগ দেওয়াবো, তোমরা দুইটা লাইন দাগ দিবা, তারপর হচ্ছে আমরা ছন্দে চলে যাব, যেটা আমরা কিভাবে মুখস্থ করব। ঠিক আছে, আজকের সেকেন্ড ছন্দ। তাহলে একটু আমরা এই লাইনটা দাগ দিই, দেখো পরিপাকের সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন মিলে একটা কথা আছে, লালারসে অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলোজ এনজাইম থাকে, যা বিভিন্ন ধরনের শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করে। তাহলে লালারসে এনজাইম কি কি থাকে, অ্যামাইলেজ, কাইটিনেজ এবং সেলুলোজ। ছন্দ আমি পরে বলছি। এটা থেকে আরো 3 লাইন নিচে দেখো, 3 লাইন নিচে আছে দেখো, মেসেন্টেরনে মল্টেজ, ট্রিপটেজ, অ্যামাইলেজ, ইনভার্টেজ, লাইপেজ, এই এনজাইমগুলো থাকে। তাহলে লালারসের এনজাইম হচ্ছে 3টা আর মেসেন্টেরনের 5টা। এই নামগুলো দাগ দাও তুমি। এখন কিভাবে মনে রাখবা পরীক্ষার জন্য, এটার জন্য আমরা একটু ছন্দ পড়বো, ঠিক আছে। খেয়াল করো একটু ছন্দগুলো কি আছে। লালারস, লালারসের এনজাইম 3টা বলেছে, আমরা কিভাবে পড়বো এটা দিয়ে, লাল আকাশ দিয়ে। আকাশ তো লাল কালার হয়, তার মানে এটা যৌক্তিক একটা ছন্দ। তাহলে লাল আকাশ, লাল আকাশ দিয়ে কিভাবে মনে রাখবা, লাল দিয়ে লালারস, আর আকাশের আ দিয়ে অ্যামাইলেজ, কা দিয়ে কাইটিনেজ, স দিয়ে সেলুলেজ। তোমার এখন লেখার কোনো দরকার নেই, তুমি জাস্ট শুনো, তুমি পরে এটা লিখে নিও। তাহলে লাল আকাশ, লালারসে অ্যামাইলেজ, কাইটিনেজ এবং সেলুলেজ এনজাইম থাকে। তারপরে কি আছে, মাটিতে লাটিম। মাটিতে লাটিম মানে কি, লাটিম তো তোমরা দেখছো সবাই, ছোটকালে দেখার কথা, এখন অনেকে যারা শহরে ছিলা ছোট থেকেই তারা নাও দেখতে পারো। তাহলে এই যে লাটিম, যে লাটিম খেলা, তাহলে এই লাটিম হচ্ছে কই থাকে, মাটিতেই তো ছুঁড়ে মারে। তাহলে এটাও একটা যৌক্তিক ছন্দ। তাহলে মাটিতে লাটিম মানে কি বোঝায়, মাটিতে মানে মেসেন্টেরনে, মানে মাটি দিয়ে মেসেন্টেরন, মেসেন্টেরনের এনজাইম 5টা, কি কি বললাম, এল দিয়ে দেখো, লাটিমের এল দিয়ে লাইপেজ, এ দিয়ে অ্যামাইলেজ, টি দিয়ে ট্রিপটেজ, আই দিয়ে ইনভার্টেজ, আর এম দিয়ে মল্টেজ। এখন যেখানে প্যাচ লাগতে পারে আমি বলি, এই যে টি দিয়ে ট্রিপটেজ আছে না, এই ট্রিপটেজের জায়গায় তুমি কিন্তু অপশনে ট্রিপসিনোজেন পেতে পারো পরীক্ষায়, ট্রিপসিনোজেন, ট্রিপসিন, তাহলে এটা কিন্তু ভুল করা যাবে না, ট্রিপটেজই হবে। আর তোমার এই যে এল দিয়ে লাইপেজ আছে, এল দিয়ে আরেকটা কমন এনজাইম আছে ল্যাকটেজ, তাহলে এখানে কিন্তু চেঞ্জ করতে পারে। তাহলে এই দুটো অপশনই মূলত চেঞ্জ করার মতো, সো একটু খেয়াল রাখতে হবে। এই যে পার্টটা আছে স্লাইডের মধ্যে, এটা মাজেদা ম্যাডামের বইয়ের, তোমার এত এক্সট্রা কিছু পড়ার দরকার নেই সেভাবে। এই যে এনজাইম গুলো আছে সবগুলো তোমরা জানো, যে কোনটা হচ্ছে অ্যামাইলাইটিক মানে কি শর্করা বিশ্লেষী, কোনটা প্রোটিওলাইটিক মানে কি প্রোটিন বিশ্লেষী, আর কোনটা লাইপোলাইটিক মানে কি চর্বিকে বিশ্লেষণ করে। তোমার যেটা জানতে হবে এই লাইনগুলা। ক্রপ কি বলেছে, এটা অগ্রন্থের সর্ববৃহৎ অংশ। তাহলে যদি প্রশ্ন দেয় অগ্রন্থের সর্ববৃহৎ অংশ কোনটি, উত্তর হচ্ছে ক্রপ। তারপরে ঘাসফড়িং এর খাদ্যসার কোন প্রক্রিয়ায় শোষণ হয়, উত্তর হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়া বললাম, ব্যাপন প্রক্রিয়া। আর তোমার যে এনজাইম গুলো আছে, তুমি লালারসের এনজাইম আজমল স্যারের বই সেম গুলাই দাও না, অ্যামাইলেজ, সেলুলেজ, কাইটিনেজ। তাহলে তুমি যদি লালারসের এনজাইম গুলো পড়ো, বাকি সব এনজাইম কি আন্তরিক রসে যাবে। সো এটা তোমার প্যাচ লাগার কথা না, যে যদি প্রশ্ন দেয় আন্তরিক রসের এনজাইম কোনটা, তাহলে তোমার লালারস থেকে একটা এক্সট্রা দিয়ে দিবে। আর তোমার যেভাবে প্রশ্ন করতে পারে, এই প্রশ্নটা ঘাসফড়িং এর না, পরিপাক চ্যাপ্টারের, যে কোনটি প্রোটিওলাইটিক এনজাইম, কোনটি অ্যামাইলোলাইটিক, সো এটা নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই, জাস্ট তুমি একটু খেয়াল রাখো আর কি।
তোমার এই জিনিসটা পড়া আছে, এটা নিয়ে এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই। ওই যে লালা রসের 3টা মুখস্থ রাখবা, বাকি সব আন্তরিক রস। বাট পরীক্ষার জন্য অবশ্যই আজমল স্যারের বইয়ের প্রায়োরিটি, আজমল স্যারের অপশনগুলো আগে খুঁজবা। আর তুমি যদি আন্তরিক রস বললে তুমি ইজিলি বুঝে যাবা প্রশ্নটা মাজেদা ম্যাডামের বইয়ের, আর মেসেন্টেরন বললে তুমিও বুঝে যাবা যে এটা আলিম স্যার আজমল স্যারের বইয়ের প্রশ্ন। সো তুমি তো ডিফারেন্সিয়েট করতে পারছো যে মেসেন্টেরন বললে আজমল স্যার, আন্তরিক রস বললে মাজেদা ম্যাম। এবার চলে আসি আমরা ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রে। সবাই একটু ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রে চলে আসো। রক্ত সংবহন কি জানতে হবে? দুই ধরনের রক্ত সংবহন প্রক্রিয়া আছে, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে কি বদ্ধ সংবহন। মুক্ত সংবহন মানে কি, তোমার রক্ত হচ্ছে দেহ গহ্বরে এসে উন্মুক্ত হয়, বাট বদ্ধগুলা মানে কি, একটা স্পেসিফিক ভেসেল দিয়ে, মানুষের ক্ষেত্রে যেটা হয় শিরা, তারপরে ধমনী, কোষিক জালিকা, মানে স্পেসিফিক ভেসেলের ভিতরে কিন্তু প্রবাহিত হয়, দেহ গহ্বরে উন্মুক্ত হয় না। এখন কি পড়তে হবে এখান থেকে? পড়তে হবে কাদের মুক্ত সংবহন পাওয়া যায়, কাদের বদ্ধ সংবহন পাওয়া যায়। তাহলে একটু দাগ দাও এগুলা। মুক্ত সংবহন কি? চিংড়ি, পতঙ্গ, মলাস্কা। চিংড়ি, পতঙ্গ এবং মলাস্কা। চিংড়ি পতঙ্গ কোন পর্বের? উত্তর হচ্ছে আর্থ্রোপোডা। তার মানে আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বে হচ্ছে মুক্ত সংবহন দেখা যায়। এখন তোমার পরীক্ষায় যে একটা কনফিউশন হবে সেটা হচ্ছে এটা নিয়ে। মলাস্কা, তোমরা বলতে পারো ফার্স্ট চ্যাপ্টারে মলাস্কাতে বলা আছে, মলাস্কাতে কি পাওয়া যায়? অর্ধমুক্ত সংবহন। তাহলে তুমি যদি পরীক্ষায় অর্ধমুক্ত ওয়ার্ডটা পাও এবং এভাবে যদি প্রশ্ন দেয় নিচের কোনটিতে, কোন পর্বে অর্ধমুক্ত সংবহন পাওয়া যায়, সো তুমি একদম ক্লিয়ার হয়ে যাচ্ছ তোমার জানতে চাচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে, সো তখন কিন্তু তোমার উত্তর মলাস্কা হবে। আদারওয়াইজ যদি এইভাবে প্রশ্ন দেয় যে নিচের কোনটিতে মুক্ত সংবহন অনুপস্থিত, চিংড়ি, পতঙ্গ, মলাস্কা, অ্যানেলিডা, তখন কি তোমার বুঝতে হবে যে এটা সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন, ঘাসফড়িং থেকে এসেছে। সো এইভাবে আলাদা করতে হবে। আর বদ্ধ সংবহন কি বললাম? অ্যানেলিডা এবং কর্ডাটা। এখন যে একটা টেবিল আছে মুক্ত এবং বদ্ধ সংবহনের পার্থক্য, টেবিলটা তোমরা জাস্ট রিডিং দিবা, এটা খুব ইম্পর্টেন্ট না। তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্ট পয়েন্টটা, আমরা যেটা পড়ে ফেলেছি যে আর্থ্রোপোডা, মলাস্কাতে পাওয়া যায় মুক্ত সংবহন, আর বদ্ধ সংবহন পাওয়া যায় অ্যানেলিডা এবং কর্ডাটা। ক্লিয়ার? এবার চলে আসো তোমার ঘাসফড়িং এর রক্ত সংবহন। আমরা পড়ে ফেলেছি যে এটা মুক্ত ধরনের। ঘাসফড়িং এর রক্ত সংবহনের 3টা প্রধান অংশ। দাগ দাও, টেবিলের নিচের যে ফার্স্ট লাইনটা আছে এখানে আছে, এটা দেখো 3টা অংশ। কি কি? হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা। তাহলে কিরকম প্রশ্ন হবে? নিচের কোনটি ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশ নয়? হিমোসিল, হিমোলিম্ফ, পৃষ্ঠীয় বাহিকা, সাথে দিবে সম্মুখ বাহিকা, বা যেটাই দেখ। তাহলে এই 3টা বাদে যেটা থাকবে সেটাই তোমার উত্তর। এবার আমরা ইন্ডিভিজুয়াল ডেসক্রিপশনে চলে আসি। হিমোসিল, হিমোসিল থেকে কি জানতে হবে? হিমোসিল থেকে তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার এই যে হিমোসিল, এটার আরেকটা নাম আছে। হিমোসিলের আরেক নাম হচ্ছে মিক্সোসিল। হিমোসিলের আরেক নাম কি? মিক্সোসিল। সো অপশনে মিক্সোসিল পাইলে, তোমাদের বইয়ে নাও থাকতে পারে ওয়ার্ডটা, আমি শিওর না, যদি অপশনে হিমোসিল না পেয়ে মিক্সোসিল পাও তাহলে কিন্তু কেউ আবার বললো না যে ডাবল উত্তর ছিল, 2টা ভুল উত্তর ছিল বা 2টা সঠিক উত্তর। সো মিক্সোসিল কিন্তু হিমোসিলের আরেক নাম। কি জানতে হবে এখান থেকে? এই যে হিমোসিল, এখানে 2টা পর্দা দিয়ে 3টা সাইনাসে ভাগ হয়, 3টা প্রকোষ্ঠ বা সাইনাসে ভাগ হয়। এরকম হিমোসিল, সিল মানে কি? গহ্বর বা ফাঁকা জায়গা। মানে এখানে কি 2টা পর্দা দিয়ে এটাকে 3টা অংশে ভাগ করছে। 3টা অংশকে বলতেছে সাইনাস বা প্রকোষ্ঠ। তাহলে কি কি আছে? পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল। 1 নম্বরে দেখো পেরিকার্ডিয়াল। কার্ডিয়াল ওয়ার্ডটা বললে আমরা কাদের কথা বুঝি? কার্ডিয়াল, কার্ডিয়াক, কার্ডিওলজি। তার মানে এখানে কি থাকবে? উত্তর হচ্ছে হৃদযন্ত্র। মুখস্থ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তোমার 3 নাম্বার আছে পেরিনিউরাল। নিউরাল মানে কি? নিউরাল মানে তোমার মাথায় আসে নিউরন ওয়ার্ডটা। তার মানে এখানে কি থাকবে? স্নায়ু রিলেটেড কিছু। দেখো কি থাকে এখানে? স্নায়ুরজ্জু। জাস্ট যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। কি এটা? এখানে থাকে পৌষ্টিক নালী। পেরিভিসেরাল সাইনাসে কি থাকে? পৌষ্টিক নালী। সো এটা একটু আলাদা, একটু অ্যাটিপিক্যাল, এটা একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই যে পেরিভিসেরাল সাইনাস কি থাকে? পৌষ্টিক নালী। তাহলে এতটুকু পড়লেই চলবে হিমোসিল থেকে, এই জাস্ট 4টা ইনফরমেশন। তারপর আমরা চলে আসি হিমোসিলের পরে সেকেন্ড পার্ট কি? হিমোলিম্ফ। হিমোলিম্ফ মানে কি? ঘাসফড়িং এর রক্তকে বলা হয় হিমোলিম্ফ।
যে কোনো রক্তের কি কি অংশ আছে, দুইটা অংশ, এগুলা অলরেডি পড়া জিনিস, এগুলো নিয়ে বারবার বলার কিছু নেই। তোমার যেটা জানতে হবে, হিমোলিম্ফের কিছু কাজ আছে। তোমার পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন দিবে, নিচের কোনটি হিমোলিম্ফের কাজ নয়। তোমার ওর কাজের মধ্যে দেখো অনেকগুলো কাজ দেওয়া আছে। সো তোমার এই কাজগুলো থেকে দিয়ে তোমার উত্তর যেটা হবে একদম অলমোস্ট অলওয়েজ অ্যাবসলিউট উত্তর হবে শ্বসন। দেখবে তোমার অপশনে যাই থাকুক শ্বসন দেওয়া থাকবে। কারণ কি, নরমালি আমরা রক্ত চ্যাপ্টারে পড়েছি রক্তের মধ্যে শ্বাসসংযোগ থাকে, মানে শ্বসন চ্যাপ্টারে দেওয়া। এই শ্বাসসংযোগ থাকার কারণে মানুষের রক্তগুলা কি শ্বসনে সাহায্য করে, বাট ওদের রক্ত কি সাদা, কোনো বর্ণহীন হওয়ার কারণে তাদের কোনো শ্বাসসংযোগ নাই, এই কারণে তারা শ্বসনে ভূমিকা রাখে না। সো এই লাইনটা একদম খুবই ইম্পর্টেন্ট। শ্বাসসংযোগ না থাকায় ঘাসফড়িং এর রক্ত শ্বসনে ভূমিকা রাখে না। আর তুমি কাজগুলো একটু পড়বা, বাট কাজগুলো থেকে তোমার এক্সট্রা যে পয়েন্টগুলো পড়তে হবে যেগুলা নরমালি তোমরা রক্ততে পড়ো না, সেটা কি, ডানার সঞ্চালন, খোলসমোচন। তাহলে তোমার রক্তের কাজ সাধারণত এরকম কোনো কাজ হওয়ার কথা না, বাট ঘাসফড়িং এর ক্ষেত্রে ভূমিকা রাখে ডানার সঞ্চালন এবং খোলসমোচন। তাহলে ডানার সঞ্চালন এবং খোলসমোচনে কে সহায়তা করে, উত্তর হচ্ছে হিমোলিম্ফ। এই তিনটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট হিমোলিম্ফ থেকে। এখন আমি ফার্স্টেই বলেছিলাম ক্লাসের যে তোমার ঘাসফড়িং থেকে যদি কোশ্চেন হয়, মোটামুটি শিওর হচ্ছে আজমল স্যার থেকে প্রশ্নটা হবে অলমোস্ট অলওয়েজ। তোমার আলিম স্যার থেকে যদি প্রশ্ন হয়, আমার পার্সোনালি মনে হয় একটা জায়গা থেকে হওয়া সম্ভব, সেটা হচ্ছে তোমার হিমোলিম্ফ। তাহলে হিমোলিম্ফটা আমরা একটু ডেসক্রিপটিভ পড়ব। এই যে স্লাইডটা দেখো, এখানে আলিম স্যার মাজিদা ম্যাডামের যা যা ইনফরমেশন আছে হিমোলিম্ফ নিয়ে প্রতিটা জিনিস অ্যাড করে দেওয়া। দেখো রক্ত সংবহনতন্ত্রের আমরা তিনটা অংশ পড়েছি, এটা মিল আছে, কিন্তু তোমার আলিম স্যারের বইয়ে কি পৃষ্ঠবাহিকার জায়গায় কি বলেছে, হৃদযন্ত্র কথাটা বলেছে। তাহলে এই কথাটা খেয়াল রাখতে হবে, অপশনে পৃষ্ঠবাহিকা নাই কিন্তু হৃদযন্ত্র দেওয়া আছে, এওয়ার্টা দেওয়া আছে, তখন কোনটা দিবা? যে তোমার তো চিন্তা আসতে পারে, যখন পৃষ্ঠবাহিকা পড়বা ওখানে পড়বা যে পৃষ্ঠবাহিকার দুইটা অংশ, একটা হচ্ছে হৃদযন্ত্র আর একটা হচ্ছে কি এওয়ার্টা, সম্মুখ পশ্চাৎ এওয়ার্টা, তখন কিন্তু তুমি কনফিউজড হবা। সো কনফিউজ যাতে না হয় এটা মনে রাখতে হবে, আলিম স্যারের বইয়ে পৃষ্ঠবাহিকা বলা নাই, হৃদযন্ত্র বলা আছে প্রধান অংশ। ঠিক আছে, তারপর এখানে অনেকগুলা সংখ্যা আছে, একটু সংখ্যাগুলো পড়তে হবে। যে রক্ত দেহের ওজনের 19 ভাগ, তারপরে রক্তরসে 70% পানি থাকে। মানুষের ক্ষেত্রে কত? রক্তরসে পানি 90 to 92%, তাই না? তারপরে তাদের রক্তকণিকাকে কি বলা হয়? হিমোসাইট। হিমোলিম্ফ থেকে ওয়ার্ডটা আসছে হিমোসাইট, সাইট মানে কি সেল বা কোষ। তাহলে ঘাসফড়িং এর রক্তকণিকাকে বলা হয় হিমোসাইট। হিমোসাইটের সর্বমোট সংখ্যা হচ্ছে 9 মিলিয়ন, কিন্তু প্রতি ঘন মিলিমিটারে থাকে কত? 15 থেকে 60,000। আর হিমোসাইটের প্রকারটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। হিমোসাইট থাকে তিন ধরনের, প্রো হিমোসাইট, ট্রানজিশনাল এবং বৃহৎ। সবগুলোর পার্সেন্টেজ পড়বা। এখন যদি তোমাকে প্রশ্ন দেয়, দেখো নিচে আমি লিখে রেখেছি আবার, আর্নল্ডের মতে হিমোসাইট 4 প্রকার। তাহলে এই প্রকারগুলো কিন্তু তুমি পড়বা, কিন্তু তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে হিমোসাইট কয় প্রকার, তুমি অবশ্যই 3 ধরনের দাগাবা। শুধুমাত্র যদি আর্নল্ডের নামটা মেনশন থাকে তখনই তুমি 4 প্রকার দাগাবা। এছাড়া তুমি হিমোসাইট কয় প্রকার, উত্তর হচ্ছে 3 প্রকার। এবং যদি এভাবে প্রশ্ন দেয় নিচের কোনটি হিমোসাইটের ধরন নয়, প্রো হিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, বৃহৎ হিমোসাইট, সাথে এখান থেকে দিল স্পেরিয়াল কোষ বা গ্র্যানুলোসাইট, তখন উত্তর কি হবে? এটাই কিন্তু হবে। সো তুমি এটা একটু খেয়াল রাখবা। আর তোমার এক্সট্রা যেটা হিমোলিম্ফের কিছু কাজ দেওয়া আছে, এটা খুব স্বাভাবিক কাজ, আলাদা বলার কিছু নেই। হিমোলিম্ফের উপাদানগুলো একটু পড়তে হবে। হিমোলিম্ফের উপাদান কি থাকে? উচ্চ মাত্রায় 3টা জিনিস থাকে, ম্যাগনেসিয়াম, অ্যামিনো নাইট্রোজেন এবং ইউরিক অ্যাসিড। তারপরে এটা একটু আলাদা খেয়াল রাখতে হবে, নিম্ন অনুপাতে থাকে কি? সোডিয়াম পটাশিয়াম। তাহলে সোডিয়াম পটাশিয়াম কি? নিম্ন অনুপাতে। আর তোমার যেখানে মূলত চেঞ্জ করে দেওয়া সম্ভব সেটা হচ্ছে এই জায়গাটা, রক্তচিনি ট্রিহ্যালোজ আর রক্তলিপিড ডাইগ্লিসারাইড। আমরা ডাইগ্লিসারাইড ওয়ার্ডটা খুব কমনলি পড়ি না, আমরা কি পড়ি? ট্রাইগ্লিসারাইড। প্রশ্ন করতে গেলে কিন্তু এখানে ডায়ের জায়গায় ট্রাইগ্লিসারাইড দিয়ে দিবে, বা এই যে ট্রিহ্যালোজের জায়গায় তোমার টেট্রাহ্যালোজ দিয়ে দিতে পারে। সো এই দুইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তোমার অ্যাবসলিউট মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট একটু খেয়াল রাখো আমি যেগুলো বলছি, যেখানে যেখানে চেঞ্জ করা সম্ভব। ঠিক আছে, এতটুকু। এবার দেখো আমাদের রক্ত সংবহনতন্ত্রের লাস্ট পার্ট, সেটা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। পৃষ্ঠীয় বাহিকাটা কি? ফার্স্ট লাইনটাই দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট। পৃষ্ঠীয় বাহিকা কি দেওয়া আছে?
এটি প্রধান স্পন্দনশীল অঙ্গ। সেকেন্ড লাইনে দাও, দেহের মধ্যপৃষ্ঠে অবস্থানে রক্ষিত প্রধান স্পন্দনশীল অঙ্গ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় ঘাসফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ কি, উত্তর কি হবে? পৃষ্ঠীয় বাহিকা। নেক্সট তোমাকে কি পড়তে হবে, এখানে অনেক কিছু বলা। পৃষ্ঠবাহিকার দুইটা অংশ, সম্মুখ ও পশ্চাৎ অ্যাওর্টা এবং হৃদযন্ত্র আমি বলেছি। যেটা জানতে হবে 7 নাম্বার লাইনে খেয়াল করো, হৃদযন্ত্র 7টি ফানেলাকার প্রকোষ্ঠে বিভক্ত। তাহলে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 7টি, মানুষের কয়টা? 4টা, আর রুই মাছের হচ্ছে 2টা। সো একটু খেয়াল রাখতে হবে। তাহলে ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কত? 7টি। আর যেটা জানতে হবে, এই যে হৃদযন্ত্র আছে, প্রতিটা প্রকোষ্ঠের মাঝখানে যে ছবিতে দেখো, প্রতিটা প্রকোষ্ঠের মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে, মানে কি ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। দেখো প্রতিটা প্রকোষ্ঠের পাশে কি থাকে? ছিদ্র বা অস্টিয়া থাকে। তাহলে অস্টিয়া কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডে। আর যদি প্রশ্ন দেয়, আরেকটা জিনিস আছে, অ্যালারি পেশি। অ্যালারি পেশি কি? ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো আছে, এটার দুই পাশে হচ্ছে অ্যালারি পেশি থাকে। এই অ্যালারি পেশির সংখ্যাটা পড়তে হবে 6 জোড়া। অ্যালারি পেশির সংখ্যাটা পড়তে হবে কি? 6 জোড়া। অ্যালারি পেশির সংখ্যা হচ্ছে কত বললাম? 6 জোড়া। ক্লিয়ার এতটুকু? আর তোমার ঘাসফড়িং এর যে রক্ত সংবহন প্রক্রিয়া আছে, প্রক্রিয়া থেকে এমসিকিউ আসবে দুইটা জাস্ট। দুইটাই হচ্ছে সংখ্যাতাত্ত্বিক। কি আছে? ঘাসফড়িং এর হৃদস্পন্দনের হার কত? মিনিটে 100 থেকে 110 বার। মানুষের কত? 70 থেকে 80 বা 75। এখন ঘাসফড়িং সারাক্ষণই থাকে হচ্ছে লতা পাতার মধ্যে, বৃষ্টিতে ভিজে, তো বৃষ্টিতে কি তার একটু ফিলিংসটা বেশি, তার হার্ট এই জন্য কি একটু তাড়াতাড়ি বিট করে, এই জন্য কত হয়, মানে তার হচ্ছে ইমোশন একটু বেশি, এই জন্য 100 থেকে 110 বার। ঠিক আছে? আর তার এই যে দেহে যে তার রক্ত সংবহনটা সংগঠিত হয়, এই যে সমস্ত দেহে ঘুরে, মানে হৃৎপিণ্ড থেকে রক্ত আবার হৃৎপিণ্ডে চলে আসা, এই সমস্ত রক্ত সংবহন প্রক্রিয়ার এটার সময় লাগে কতটুকু? 30 থেকে 60 মিনিট। কত বললাম? 30 থেকে 60 মিনিট। ঠিক আছে? জাস্ট এই দুইটা এমসিকিউ। আর এই যে যে গতিপথটা দেওয়া আছে, তোমার সিকিউর জন্য পড়তে হবে, বাট এমসিকিউর জন্য গতিপথ দরকার নেই। তো গতিপথটা একদম খুবই স্পেসিফিক এবং ক্লিয়ার। আমি যদি একটু বলতে চাই, আমি একটু বলবো গতিপথটা। ঠিক আছে? তাহলে গতিপথ যদি তুমি ক্লিয়ারলি পড়তে চাও, কি বলা আছে দেখো, এই যে পাশের পেজের যে এই যে ছবিটা আছে, এই যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, দুই পাশে কি থাকে? অ্যালারি পেশি। এখন অ্যালারি পেশিটা কি হয়, জাস্ট একটু শুনো, পরে বইয়ের সাথে তোমরা একটু শুনো এবং বই দেখো, এই যে বইয়ের তোমরা ফ্লো চার্টটা দেখো। অ্যালারি পেশি, অ্যালারি পেশি কি হবে? অ্যালারি পেশিটা সংকুচিত হবে। সংকুচিত হওয়া মানে কি? তার হৃদযন্ত্রটা বা হৃৎপিণ্ডটা কি একটু এক্সটেন্ডেড হবে, অস্টিয়াগুলো খুলে যাবে। অ্যালারি পেশি সংকোচন হওয়ার কারণে অস্টিয়াগুলো খুলে যায়। অস্টিয়াগুলো খুলে গেলে কি হবে? তার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হার্টের মধ্যে ব্লাড ঢুকবে। তাহলে ফার্স্ট জিনিস যেটা হয়, তোমাদের এই যে বইয়ের ফ্লোচার্টটা, এখানে একটু ক্লিয়ার কথাটা নাই, অ্যালারি পেশির কথাটা নাই। তোমরা সৃজনশীলে যখন লিখবা অবশ্যই অ্যালারি পেশির কথাটা মেনশন করবা, যে ঘাসফড়িং এর অ্যালারি পেশি কি হয়, যেখানে হৃদযন্ত্রের প্রসারণ দেওয়া আছে না, ওখানে তুমি একটু লিখবা যে অ্যালারি পেশির সংকোচনের ফলে হৃদযন্ত্র প্রসারিত হয় এবং অস্টিয়াগুলো খুলে যায়। ঠিক আছে? এই লাইনটা লিখবে, এটা লিখলে আরো স্পেসিফিক আনসার হবে তোমাদের জন্য, একটু বেশি মার্ক পাবা। তারপরে কি হয়? হৃদযন্ত্র খুলে গেল, অস্টিয়া খুলে গেল, হার্টের মধ্যে ব্লাড ঢুকবে। এই যে হার্টের মধ্যে ব্লাড ঢুকলো, তারপরে কি আছে? একদম ডাইরেক্ট চলে যাবে কোথায়? সম্মুখ তোমার হার্টের মধ্যে এখন ব্লাড আছে, তাহলে হার্টটা কি হবে? হার্টটা সংকুচিত হবে। সংকুচিত হয়ে দেখো একটা অ্যারো দেওয়া আছে, সংকুচিত হলে ব্লাডটা আস্তে আস্তে সামনের দিকে চলে আসবে, মস্তকের দিকে। দেখো ফার্স্টে কোথায় যাবে? সম্মুখ অ্যারোটাতে, তারপরে যাবে কি মস্তকের সাইনাসে। মস্তকের সাইনাস, হেড মানে কি? মাথার মধ্যে কি থাকে? ব্রেন। ব্রেন মানে নিউরন, তার মানে মস্তকের সাইনাস থেকে ফার্স্টে কোথায় যাবে? পেরিনিউরালে। পেরিনিউরাল থেকে যাবে পেরিভিসেরাল এবং আবারও পেরিকার্ডিয়ালে চলে আসবে। সেম, এটা বারবারে রিপিট হতে থাকে, সাইক্লিক। 30 থেকে 60 মিনিট পর পর এটা হচ্ছে রিপিট হতে থাকে। তাহলে আমি আবারও বলছি, অ্যালারি পেশি সংকুচিত হয়ে টান দিবে। সংকুচিত হয়ে টান দিলে কি হবে? অস্টিয়াগুলো খুলে যাবে। এই অস্টিয়াগুলো খুললে হৃদযন্ত্রের মধ্যে কি ব্লাড ঢুকবে। ব্লাড ঢুকলো, এই ব্লাডটা মানে হিমোলিম ঢুকলো, হিমোলিমটা কি পরে হৃদযন্ত্র সংকোচন হবে। সংকোচন হলে ফার্স্টে যাবে সম্মুখ অ্যাওর্টাতে। এই যে দেখো হার্টের পরে ফার্স্টে আছে সম্মুখ অ্যাওর্টা, ওখান থেকে যাবে মস্তকের সাইনাসে। মস্তকের সাইনাস থেকে, মস্তক মানে পেরিনিউরাল, তারপরে যাবে পেরিনিউরাল সাইনাসে, নিউরাল থেকে যাবে ভিসেরাল, আর লাস্টে পেরিকার্ডিয়াল। সো একটা সাইক্লিক রিপিটেশন হচ্ছে। এই জিনিসটা সিকিউতে যদি লিখো, অবশ্যই আমি সাজেস্ট করব এখানে
এলআরডি পেশির সংকোচনের ফলে অস্টিয়া খুলে যায়, যার কারণে এলআরডি পেশির সংকোচনের ফলে হৃদযন্ত্রের প্রসারণ হয় এবং অস্টিয়াগুলো খুলে যায়। এই কথাটা তোমরা এখানে লিখবা, এটা লিখলে ভালো হবে পরীক্ষার জন্য। আমাদের রক্ত সংবহনতন্ত্রের লাস্ট পার্ট, সেটা হচ্ছে সিলম ও হিমোসিলের পার্থক্য। সিলম এবং হিমোসিলের পার্থক্য তোমার এখান থেকে কিছু মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট একটা কথা মনে রাখবা। এই যে সিলমের ক্ষেত্রে দেখো 3টা না আছে, আর হিমোসিলের ক্ষেত্রে এখানে কোনো না নাই। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় অবশ্যই তোমার এখানে যে কোনো একটা অপশন এক্সচেঞ্জ করে দিবে। সো সিলম মানেই না, তুমি এখানে বড় করে সিলমের পাশে একবার না লিখে রাখো, মানে না বোধক যেগুলো থাকবে এগুলো সিলমের বৈশিষ্ট্য, আর হা বোধক যেগুলো সেগুলো হিমোসিলের বৈশিষ্ট্য। আর 5 নাম্বার পয়েন্টটা করবা, তুমি 5 নাম্বার পয়েন্ট বুঝতেই পারছো হিমোসিল কাদের থাকবে, যাদের মুক্ত সংবহন তাদের হিমোসিল অর্থাৎ আর্থ্রোপোডা এবং মলাস্কাতে, আর যাদের বদ্ধ সংবহন তাদের হিমোসিল সিলম থাকে, তাদের কোনো হিমোসিল থাকে না। ঠিক আছে, তাহলে এই যে না দিয়ে মনে রাখতে হবে। আমাদের সেকেন্ড ধাপের পড়া শেষ, আমরা এবার হচ্ছে কি আরেকটা স্পট এক্সাম আছে, তোমরা একটু 2 মিনিট রিভিশন দাও। 11:13 বাজে, আমি 15তে স্পট এক্সাম শুরু করব। আচ্ছা ঠিক আছে, তোমরা 30 সেকেন্ড সময় 3টা প্রশ্ন। অনেকে বলতেছে অলরেডি পাগল টাগল হয়ে যাচ্ছে ঘাসফড়িং পড়ে, তো খুব স্বাভাবিক। ঘাসফড়িংটা তুলনামূলক জুলজির সবচেয়ে কঠিন চ্যাপ্টারের একটা, এবং এটাতে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না পড়তে আসলে, যার কারণে একটু মাথা গরম হবেই। বাট তুমি যদি একবার পড়ে ফেলো, তোমার জন্য ভর্তি পরীক্ষা কিন্তু ইচ এন্ড এভরি এমসিকিউ ইম্পর্টেন্ট। সো জুলজির কিছু যদি মিস করে যাও, জুলজিতে ডিরেক্ট বইয়ের প্রশ্নগুলো হবে, কোনো একটু এদিক থেকে মানে অনুধাবনমূলক প্রশ্ন হবে না। সো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই। এবং এইচএসসি তেও 2টা প্রশ্ন থাকার কথা অন্তত ঘাসফড়িং থেকে। তাহলে দেখো ঘাসফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ, উত্তর কি হবে? পৃষ্ঠবাহিকা। পরিপাকের সূত্রপাত কোথায় সংঘটিত হয়? ক্রপে, আমি বলেছি তাই না? আর লালা গ্রন্থির সংখ্যা কত? আমি বলেছি সংখ্যা কত। যেহেতু জোড়া দেওয়া নাই, তাহলে উত্তর কি হবে? বি। লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 2টি। আর যদি বলতাম, যদি অপশনে জোড়া জোড়া দেওয়া থাকতো যে 1 জোড়া 2 জোড়া 4 জোড়া 6 জোড়া, তখন কি হতো উত্তর? তখন হতো 1 জোড়া। সো খেয়াল রাখতে হবে এটা। আমরা এবার চলে আসি ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র থেকে তোমাকে যেটা জানতে হবে, খেয়াল করো একদম ফার্স্ট প্যারার লাস্টের দিকে একটা ওয়ার্ড বলা আছে, ট্রাকিয়াল তন্ত্র। এই যে ঘাসফড়িং এর যে শ্বসনতন্ত্র, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। এখন এই যে ট্রাকিয়াল তন্ত্র আছে, ট্রাকিয়াল তন্ত্র টোটাল 5টা জিনিস নিয়ে গঠিত। ট্রাকিয়াল তন্ত্র টোটাল 5টা জিনিস নিয়ে, তুমি বইয়ের সিরিয়ালি পড়বা। যদিও তোমার আজমল স্যারের বইয়ে 4টা বলা আছে, আলিম স্যার মাজেদা ম্যাডামের বইয়ে একটা এক্সট্রা দেওয়া আছে, তাহলে আমরা ওইটার নামটা জাস্ট মনে রাখবো। তাহলে ফার্স্ট যে পার্টটা, তুমি যদি শ্বসনের গতিপথ পড়ো, সেম তোমার বায়ুমণ্ডল হচ্ছে বাতাস থাকবে, অক্সিজেন থাকবে। এই অক্সিজেন ফার্স্টে কোথায় ঢুকবে? তুমি বইয়ের যে সিরিয়ালটা আছে ফার্স্টে কি আছে? শ্বাসতন্ত্র। তাহলে
প্রথম বাতাস কই ঢুকবে বা অক্সিজেন শ্বাসরন্ধ্র দিয়ে ঢুকবে। তাহলে দেখো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কি পড়তে হবে, শ্বাসরন্ধ্রের সংখ্যা কয় জোড়া, টোটাল হচ্ছে 10 জোড়া। এখন এই 10 জোড়াকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তার অবস্থানের ভিত্তিতে আর একটা হচ্ছে কি তার কাজের ভিত্তিতে। তাহলে আমরা একটু এটা পড়বো পরে, তুমি তার আগে এই লাইনটা দাগ দাও। এই যে শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্রের আবরণীকে কি বলা হয়, পেরিট্রিম। দেখো প্রতিটি শ্বাসরন্ধ্র পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত। তাহলে শ্বাসরন্ধ্রের আবরণ কি, পেরিট্রিম। পেরিট্রিম কি দিয়ে গঠিত, উত্তর হচ্ছে কাইটিন। এখন তোমার শ্বাসরন্ধ্রের যেই প্রকারভেদ আছে আমি বলেছি, তোমরা এই লাইনটা দাগ দাও, আমরা একটা ছন্দের মাধ্যমে পড়বো, ঠিক আছে? ছন্দটা শুনলে মানে হাসির রোল পড়ে যাবে এক একজনের আর কি। তো এটা হচ্ছে একটা বাংলা সিনেমা টাইপ ছন্দ দিলাম। তাহলে তার আগে দেখো তুমি কি বলেছি, ঘাসফড়িং এর স্পাইরাকল অবস্থানের ভিত্তিতে বক্ষে থাকে 2 জোড়া, উদরে থাকে 8 জোড়া। আর আরেকটা ভাগ করা হয় কাজের ভিত্তিতে, প্রশ্বাসী এবং নিঃশ্বাসী। আমি পরে দাগিয়ে দিব একটা ছন্দের মধ্যে যদি পড়তে চাও। এই যে দেখো খুব সুন্দর একটা ছন্দ আছে, মেয়েরা ছন্দটা শুনলে খুশি হয়ে যেতে পারে, ঠিক আছে? বাংলা ছবিতে যদি আসলে প্রাণের বউ ওয়ার্ডটা বেশি নাই, কিন্তু প্রাণের স্বামী নিয়ে গান টান সহ অনেক কিছুই বানাই ফেলছে বাংলা ছবিতে। তাহলে আমাদের ছন্দটা কি, স্পাইরাকলের সংখ্যা মনে রাখার ছন্দ হচ্ছে প্রাণের বউ। প্রাণ, প্রাণের বউ দিয়ে কি হবে, প্রা দিয়ে হচ্ছে প্রশ্বাসী, ন দিয়ে হচ্ছে নিঃশ্বাসী। তাহলে প্রশ্বাসী স্পাইরাকল কি, 10 জোড়ার মধ্যে প্রথম 4 জোড়া। নিঃশ্বাসী স্পাইরাকল কোনগুলা, শেষের 6 জোড়া। তাহলে প্রাণ দিয়ে এটা মনে রাখবা। আর বউ, বউ দিয়ে কি হবে, বউ দিয়ে ব দিয়ে হচ্ছে বক্ষ, আর উ দিয়ে হচ্ছে উদর। বক্ষে থাকে কয় জোড়া, বক্ষে থাকে 2 জোড়া স্পাইরাকল, প্রথম 2 জোড়া। আর উদরে থাকে কয় জোড়া, শেষের 8 জোড়া। তাহলে এই স্পাইরাকলের সংখ্যা ক্লিয়ার। প্রাণের বউ দিয়ে মনে রাখবা, প্রশ্বাসী প্রথম 4 জোড়া, নিঃশ্বাসী শেষের 6 জোড়া। বক্ষে থাকে প্রথম 2 জোড়া, উদরে থাকে শেষের 8 জোড়া। ওকে, আমাদের স্পাইরাকলের পরে সেকেন্ড পড়া হচ্ছে ঘাসফড়িং এর ট্রাকিয়া বা শ্বাসনালী। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে তোমার। আমি বললাম যে যখন গতিপথ পড়বা ফার্স্টে কি আসবে, তুমি বইয়ের সিরিয়ালটাই মনে রাখো। সবার প্রথমে কোনটা, স্পাইরাকল। স্পাইরাকল গুলো কোথায় উন্মুক্ত হয়, উত্তর হচ্ছে অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠে। তাহলে তুমি ওই যে ফ্লোচার্ট লেখার সময় স্পাইরাকলের পরে কি লিখবা, অ্যাট্রিয়াম। এখন অ্যাট্রিয়াম বলতে আমরা হার্টের কথা বুঝি, বাট ঘাসফড়িং এর ক্ষেত্রে অ্যাট্রিয়াম কিন্তু শ্বসন তন্ত্রের অংশ। সো এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রতিটা শ্বাসরন্ধ্র উন্মুক্ত হয় অ্যাট্রিয়ামে। তারপরে এই যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়া কি, শাখা প্রশাখা যুক্ত স্থিতিস্থাপক। কি এটা, ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ। যেটা লাগবে সেটা হচ্ছে কি, ট্রাকিয়া ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ। নেক্সট যেটা জানতে হবে, ট্রাকিয়া এটা ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে গঠিত হয়। ট্রাকিয়া খুবই ইম্পর্টেন্ট, তুমি এখানে 3 স্টার দিয়ে রাখো। শ্বসনতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ট্রাকিয়া, অনেকগুলো এমসিকিউ। সো ট্রাকিয়া ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে কে গঠিত হয়, উত্তর হচ্ছে ট্রাকিয়া। আর এই যে ট্রাকিয়ার প্রাচীর আছে, এটাতে 3টা স্তর থাকে, ভিত্তিঝিল্লি, এপিথেলিয়াম এবং ইন্টিমা। ভিত্তিঝিল্লি, এপিথেলিয়াম, ইন্টিমা। কি কি বললাম, ভিত্তিঝিল্লি, এপিথেলিয়াম আর হচ্ছে ইন্টিমা। তাহলে এই 3টা কথা মনে রাখতে হবে। আর লাস্ট একটা কথা পড়বা, সেটা হচ্ছে কি, ট্রাকিয়ার মধ্যে আমাদের মানুষের যে শ্বাসনালী আছে এখানে কি তরুণাস্থি থাকে, যার কারণে এটা কখনো চুপসে যায় না। সেম ঘাসফড়িং এর ট্রাকিয়া কি থাকে, ওদের ইন্টিমাটা হচ্ছে বলয়ের মতো তৈরি হয়। এই বলয়টার নাম কি, টিনিডিয়া। এই টিনিডিয়া থাকায় ঘাসফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না। তাহলে যদি প্রশ্ন দেয় ঘাসফড়িং এর ট্রাকিয়া কেন চুপসে যায় না, উত্তর কি হবে, টিনিডিয়া নামক বলয়ের জন্য। সো টিনিডিয়া ওয়ার্ডটা মার্ক করো। সো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট তুমি দেখো ট্রাকিয়ার পরের অংশ তোমার, তাহলে বাতাস। আমি গতিপথটা কিন্তু একবার পড়াচ্ছি, পরে আবার দেখাবো। তাহলে বাতাস তোমার ফার্স্টে গেল স্পাইরাকল, স্পাইরাকল থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়াতে। নেক্সট তোমার কি অংশ, নেক্সট অংশটা হচ্ছে ট্রাকিওল। তাহলে ট্রাকিওল কি, ট্রাকিওল অ্যালভিওল বা অ্যালভিওলাস, মিল আছে না? ট্রাকিওল মানে অ্যালভিওলাস, ট্রাকিওল যা অ্যালভিওলাস সেম। তাহলে দুইটার কাজ দেখো, দুইটার কাজ সেম। লাস্ট লাইনটা দাগ দাও, দেখো দেহকোষে গ্যাসীয় আদান প্রদান। অ্যালভিওলাসের কাজ কি, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। সো ট্রাকিওলের কাজও কিন্তু গ্যাসীয় আদান প্রদান। আর তোমার ট্রাকিওল থেকে যা জানতে হবে, ট্রাকিওল হচ্ছে একটা থলির মতো। এটা কি, এক কোষী নালিকা, ব্যাস হচ্ছে 1 মাইক্রোমিটার। এটা একটু দাগ দাও। ট্রাকিওল এক কোষী, 1 মাইক্রোমিটার ব্যাস। তারপরে এটার প্রাচীরে কি কোনো ইন্টিমা টিনিডিয়া থাকে না, কারণ সে হচ্ছে একটা থলি, বেলুনের মতো, সে চুপসায় যায় আবার এক্সপ্যান্ড হয়। সো এখানে কোনো ইন্টিমা বা টিনিডিয়া থাকার প্রশ্নই আসে না, ঠিক আছে? আর লাস্ট লাইনটা যেটা বললাম, গ্যাসীয় আদান প্রদান।
বায়ুথলি থেকে একটা লাইনে রাখবে, সেটা কি? এটি শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে যদি প্রশ্ন হয় শ্বসনের সময় বায়ু প্রবাহ কে নিয়ন্ত্রণ করে, উত্তর কি হবে? উত্তর হবে বায়ুথলি। শ্বসন তন্ত্র থেকে এগুলাই মোটামুটি এমসিকিউ। এবার চলে আসি আমরা শ্বসন পদ্ধতি। শ্বসন পদ্ধতি আলাদা পড়ানোর কিছু নাই, বলে ফেলেছি অলরেডি। তোমার স্পাইরাকলের সংখ্যাটা পড়তে হবে, যেখানে দাগ দিতে পারো তোমরা চাইলে, যে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস প্রথম 4 জোড়া, অর্থাৎ প্রশ্বাসী শ্বাসতন্ত্র কোনগুলা? প্রথম 4 জোড়া। আর শ্বাস ত্যাগ, এটা পরের পেজে আসো তোমরা, দেখো বাকি 6 জোড়া শ্বাসতন্ত্র নিঃশ্বাসী। তাহলে প্রথম 4 জোড়া হচ্ছে প্রশ্বাসী, আর পরের গুলো হচ্ছে নিঃশ্বাসী। ক্লিয়ার? আর এই ফ্লোচার্টটা আমি বলে ফেলেছি, দেখো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কে নিবে? ফার্স্টে শ্বাসতন্ত্র দিয়ে ঢুকবে, ঢুকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ট্রাকিওল, ট্রাকিওল থেকে বায়ুথলি। সো এটা হচ্ছে কি একদম সিরিয়ালি যাচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস মিস করেছি তোমার আগের স্লাইডে। আমি 5টা অংশ বলেছিলাম, 5টা অংশের মধ্যে কি 5 নাম্বারটার নাম হচ্ছে ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ। আলিম স্যারের বইয়ে যে এক্সট্রাটা আছে এটার নাম কি? ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ। তোমরা একটু জাস্ট বায়ুথলির নিচে বা একটা ফাঁকা জায়গায় লিখে নাও 5 নাম্বার অংশের নাম কি? ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ। সো পরীক্ষায় এটা দেখলে আবার আশ্চর্য হয়ে যাওয়া যাবে না যে এটা তো ভুল, এটা কই পড়লাম আবার। সো ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ। এবার আমি যেটা বলছিলাম শ্বসন, তাহলে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন, তারপরে শ্বাসতন্ত্র দিয়ে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ট্রাকিওল, তারপরে যাবে বায়ুথলিতে। ঠিক আছে? এখানে বায়ুথলিতে এখানে কি হবে? এই যে দেহকোষের মধ্যে অক্সিজেনের প্রবেশ, মানে কি জারণ বিজারণ হয়ে কি কি তৈরি হয়? অন্তঃশোষণের ফলে কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড কি আবার উল্টা রাস্তা ধরে চলে যাবে। এই যে দেখো ট্রাকিওল থেকে ট্রাকিয়া, এই যে এখানে যেটা ছিল সোজা, জাস্ট তুমি সাইনগুলো উল্টাই দিবা, আর কিছুই না, কিন্তু জাস্ট সাইনগুলো উল্টাই দিচ্ছ। তাহলে একবার এই স্লাইডে লিখবা, আর একবার হচ্ছে উল্টা করে লিখবা। খুবই ইজি এটা, জাস্ট একটু মনে রাখতে হবে। তুমি আলাদা করেও পড়ার দরকার নেই, তুমি বইয়ের সিরিয়ালটাই মনে রাখো যে কোনটার পরে আমি কোনটা পড়ছিলাম, তাহলে কিন্তু তোমার পড়া হয়ে যাবে। এবার আসো তুমি ঘাসফড়িং এর রেচনতন্ত্র। রেচনতন্ত্র থেকে আমি জাস্ট 4-5টা লাইন দাগ দিব, এর বেশি কিছু না, আজমল স্যারের বই থেকে। দেখো ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কি? এটা ম্যালপিজিয়ান নালিকা। তাহলে ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ। আর ম্যালপিজিয়ান বডি যে আছে এটা কার থাকে? এটা থাকে হচ্ছে মানুষে, তাই না? তারপরে দেখো এটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, তার মানে কি তার কিছু অতিরিক্ত রেচন অঙ্গ থাকবে, এগুলার নামগুলো দাগ দাও। ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। তাহলে ঘাসফড়িং এর অতিরিক্ত রেচন অঙ্গ কি কি? ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। এই যে ম্যালপিজিয়ান নালিকা, আবিষ্কারক কে? বিজ্ঞানী মার্সেলো ম্যালপিজি। ঘাসফড়িং চ্যাপ্টারে একটাই সাল আছে, সো এটা ইজিলি পড়ে নিতে পারো। মার্সেলো ম্যালপিজি 1669 সালে মালপিজিয়ান নালিকা আবিষ্কার করেন। আর যেটা জানতে হবে, আমরা ওই যে ভিলাই মাইক্রোভিলাইয়ের কথাগুলো বলেছিলাম, তাহলে এই যে মাইক্রোভিলাই, তোমাদের মানুষের ক্ষেত্রে মানুষের প্রক্সিমাল প্যাচারোনালিকা কি থাকে? মাইক্রোভিলাই, যেগুলো ব্রাশ বর্ডার গঠন করে। সেম ঘাসফড়িং এর ম্যালপিজিয়ান নালিকাতেও মাইক্রোভিলাই থাকে, যেগুলো কি ব্রাশ বর্ডার গঠন করে। তাহলে যদি প্রশ্ন হয় ঘাসফড়িং এর ব্রাশ বর্ডার কে গঠন করে, কি হবে? উত্তর হবে হচ্ছে কি মালপিজিয়ান নালিকা বা মাইক্রোভিলাই, যেটাই থাকে তোমার মালপিজিয়ান নালিকাতেই তো মাইক্রোভিলাই থাকে। সো এটা একটু মনে রাখতে হবে। আর তুমি এক্সট্রা যেটা পড়বা আলিম স্যারের বই থেকে, একটু দেখো ঘাসফড়িং এর রেচনতন্ত্রটা কোন ধরনের বলেছে? নেফ্রিডিয়াল। নেফ্রিডিয়াল, নেফ্রন, তার মানে কি ওখান থেকে শব্দগুলো আসছে। তাহলে রেচনতন্ত্র হচ্ছে নেফ্রিডিয়াল ধরনের। তারপরে তার রেচন পদার্থ কি দেওয়া আছে? একদম পয়েন্ট করে 3টা জিনিস দেওয়া আছে, এটা মাজেদা ম্যাডামের বই আছে মনে হয়। রেচন পদার্থ 3টা কি কি? অ্যামোনিয়া, ইউরেট এবং ইউরিক অ্যাসিড। খুব হাইলাইট করে দেওয়া, বইয়ের মধ্যে চোখ পড়তে পারে। সো রেচন পদার্থ কি কি তার? অ্যামোনিয়া, ইউরেট এবং ইউরিক অ্যাসিড। আর একটা কাজ বলেছে মালপিজিয়ান নালিকা। আমাদের বৃক্কর ক্ষেত্রে তোমরা কি পড়েছো? বৃক্কের অনেক কাজ, প্রধান কাজ কি? বর্জ্য নিষ্কাশন। তারপরে অসমোরেগুলেশন প্রক্রিয়াটা পড়েছো না বৃক্ক চ্যাপ্টারে? তেমনি বৃক্কের মতোই মালপিজিয়ান নালিকাও অসমোরেগুলেশনে ভূমিকা রাখে। সো এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে।
এই পেজে কিছুই পড়া নেই তেমন, তোমার আনুষঙ্গিক রেচনাঙ্গগুলোর নাম দিয়েছে, ইউরেট কোষ, ইউরিকস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, সাথে একটা এক্সট্রা আছে আলিম স্যারের বইয়ে, সেটা কি ফ্যাট বডি। তাহলে তুমি এটা একটু মার্ক করে এটা একটু লিখে নাও, এখানে সাইডে লিখে নাও, এই যে উপরে যে ফাঁকা জায়গাটা আছে এই যে এখানে, এখানে লিখে নাও পাস দিয়ে ফ্যাট বডি। তাহলে আনুষঙ্গিক রেচনাঙ্গ একটা এক্সট্রা পড়েছি আমরা, ফ্যাট বডি। আর তোমাকে এক্সট্রা যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই লাইনটা দাগ দাও, যে পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে ইউরিকস গ্রন্থি অবস্থান করে। তাহলে শুধুমাত্র কিন্তু এটা পুরুষ ঘাসফড়িং এ পাওয়া যায়, ইউরিকস গ্রন্থি স্ত্রী ঘাসফড়িং এ পাওয়া যায় না। পুরুষ ঘাসফড়িং এ ইউরিকস গ্রন্থি থাকে, এটা খেয়াল রাখতে হবে। যদি প্রশ্ন দেয় নিচের কোনটি স্ত্রী ঘাসফড়িং এর রেচনতন্ত্রের অংশ নয় বা আনুষঙ্গিক রেচনাঙ্গ নয়, ইউরেট কোষ, ইউরিকস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, কি হবে উত্তর? উত্তর হবে ইউরিকস গ্রন্থি, কারণ এটা শুধু পুরুষে থাকে। আর এই যে একটা টেবিল আছে, টেবিল তোমার এমসিকিউর জন্য কিছু দরকার নেই, শুধুমাত্র সংখ্যা পড়বা। 3 নাম্বার লাইনে দেখো, ম্যালপিজিয়ান নালিকা সংখ্যা কত? 100টি। ম্যালপিজিয়ান নালিকার সংখ্যা হচ্ছে 100টি। নেক্সট তোমার দেওয়া আছে ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গটা আজমল স্যারের বইয়ে যেমন দেওয়া, এটা খুব কমপ্লেক্স, তোমার আলিম স্যারের বইয়ে খুব আলাদা করে দেওয়া আছে। সো প্রশ্ন যদি হয় আলিম স্যারের বই থেকে হতে পারে, আমি ওই জিনিসটা এখানে একটা ছকের মধ্যে নিয়ে আসলাম। কি সেটা? সংবেদী অঙ্গ। দেখো কি কি সংবেদী অঙ্গ আছে, তুমি এগুলা অলরেডি পারো। যেমন আলোক সংবেদী মানে কি? লাইট মানে কি? দর্শন। দর্শন কিসের সাথে রিলেটেড? পুঞ্জাক্ষী এবং ওসিলি। স্পর্শ সংবেদী আমাদের ক্ষেত্রে কি, যে আমাদের রোম টোম যেগুলো আছে, ঠিক আছে, লোম টোম যেগুলা, এগুলাই কি তুমি কেউ কাউকে টাচ করলে এগুলাই হচ্ছে কি সেন্সেশন নেয়, বা যে নার্ভ যেগুলো থাকে, নার্ভ এন্ডিং গুলা। তো এখানে কি বলছে, ওদের ব্রিসল এবং রোম গুলা স্পর্শ সংবেদী। তারপর আছে তোমার গন্ধ সংবেদী। গন্ধ মানে কি হবে? অ্যান্টেনাতে আমরা পড়েছি না, স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ অনুভব করা। সো এটা কি হবে? অ্যান্টেনার রোম। স্বাদ সংবেদী, আমি বলেছিলাম সংবেদ, পাল্প মানে সংবেদী, তাহলে স্বাদ সংবেদী কি হবে? ম্যাক্সিলারি পাল্প এবং ল্যাবিয়াল, মানে ল্যাবিয়াল পাল্প বলো বা ল্যাবিয়ামের রোম, কোনো সমস্যা নেই, জাস্ট মুখস্থ করতে হবে এই দুইটা। তাপ সংবেদী অঙ্গ কি? প্লান্টুলি প্যাড। দেখো তাপে তো আছে, প্লান্টুলিতে ট আছে, সো প্লান্টুলি প্যাড হচ্ছে তাপ সংবেদী। পুরাটাই লিখেছি, তুমি জাস্ট প্লান্টুলি প্যাড ওয়ার্ডটা খেয়াল রাখবা। তাহলে প্লান্টুলি প্যাড হচ্ছে তাপ সংবেদী। আর শ্রবণ সংবেদীকে টিম্প্যানিক পর্দা। টিম্প্যানাম মানে কি? এটা শ্রবণের সাথে রিলেটেড, কান, তুমি এটা জানো। এক্সট্রা কি আছে? পায়োর সার্কিট রোম। সো এটা একটু মুখস্থ রাখতে হবে। শ্রবণ সংবেদী, পায়োর সার্কিট রোম, তাপ সংবেদী, প্লান্টুলি প্যাড। বাকি যা যা আছে এটা তোমার সিক্স সেন্স থেকে তুমি আনসার করবা। এবার চলে আসো তোমার ওমাটিডিয়াম বা পুঞ্জাক্ষী। সবাই একটু পুঞ্জাক্ষী পোর্শনে চলে আসো। তাহলে পুঞ্জাক্ষী থেকে আমাদের মূলত যেটা জানতে হবে এমসিকিউর জন্য, তোমার পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টি? আমি ফার্স্টেই বলেছি পুঞ্জাক্ষী থাকে 2টা। আর ওমাটিডিয়াম কয়টি? ওমাটিডিয়াম থাকে, দেখো পুঞ্জাক্ষীর সেকেন্ড লাইনে আছে সবার বই, আমি ওই পেজে আসছি আবার। প্রত্যেক পুঞ্জাক্ষীতে 2000, তার মানে টোটাল পুঞ্জাক্ষীর সংখ্যা হচ্ছে 4000। এটা যখন আমি অফলাইন কোচিং এ বলি, অনেকে কিন্তু ভুল আনসার দাও। কেউ বলে ও মানে ওমাটিয়া পুঞ্জাক্ষীও, মানে যখন আমি জিজ্ঞেস করি যে পুঞ্জাক্ষীর সংখ্যা কত, কেউ বলে 2000, কেউ বলে 4000, কেউ কেউ আবার স্পেসিফিক্যালি বলে প্রায় 2000। কিন্তু দুইটা কিন্তু খুব কম মানুষই বলে, পুঞ্জাক্ষী কিন্তু 2টা। তুমি তো চিন্তা করো তো, তাহলে ঘাসফড়িং, তার এই যে পুঞ্জাক্ষী মানে কি? বড় বড় চোখ। এখন তার যদি পুঞ্জাক্ষী 2000 বা 4000 থাকতো, তাহলে তার নাম তো চোখ ফড়িং হয়ে যেত। তখন কি ওই ক্যামোফ্লাজও হইতো না, তার নাম হয়ে যেত চোখ ফ্লাজ বা আই ফ্লাজ। তার মানে পুঞ্জাক্ষী কিন্তু 2টা, এটা খেয়াল রাখতে হবে। আর পুঞ্জাক্ষীর যে গঠন কাজের একক ওমাটিডিয়াম, এই ওমাটিডিয়াম হচ্ছে টোটাল 2000, মানে টোটাল 4000, প্রত্যেক পুঞ্জাক্ষীতে 2000 করে। এখন তোমার যা পড়তে হবে ওমাটিডিয়াম থেকে, একটা প্রশ্ন কিন্তু এসেছে ভর্তি পরীক্ষা অলরেডি। ওমাটিডিয়াম থেকে, ওমাটিডিয়ামের টোটাল 10টা অংশ আছে, তোমরা সৃজনশীলের জন্য পড়ে ফেলেছো, ছবি এঁকে ফেলেছো। তো 10টা অংশের নাম মুখস্থ রাখতে হবে। আমরা একটু ছন্দ দিয়ে পড়বো, আমার মনে হয় ছন্দ দিয়ে এটা ভালো মনে থাকে। ছন্দটা কি? ক্রিকেটের আভাস। ক্রিকেটের আভাস, ক্রি দিয়ে কি? দেখো 3 এবং 4 নাম্বারটা, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোষ, তোমাদের বইয়ের মধ্যে আছে 3 এবং 4 নাম্বারটা। ক্রি দিয়ে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ আর ক্রিস্টালাইন কোন। ক দিয়ে হচ্ছে কর্নিয়াজেন কোষ এবং কর্নিয়া। তারপরে ট দিয়ে কিছু নাই, র দিয়ে 3টা, রেটিনাল শীথ, রেটিনুলার কোষ এবং র্যাবডম। কি বললাম? রেটিনাল শীথ, রেটিনুলার কোষ এবং র্যাবডম। তারপরে আ দিয়ে হচ্ছে তোমার আইরিশ রঞ্জক আবরণী, ভা দিয়ে হচ্ছে, ভ দিয়ে ভিত্তি পর্দা, আর স দিয়ে হচ্ছে স্নায়ুতন্তু।
তাহলে একটু খেয়াল রাখতে হবে এই নামগুলো ক্রিকেটের আভাস দিয়ে। এখন আমরা একটু ডেসক্রিপশনে চলে আসি। তোমার ডেসক্রিপশন থেকে এই যে আমি যে লাইনগুলোর কথা বললাম জাস্ট এগুলো দাগ দিবা। এই যে পুঞ্জাক্ষী কয়টা থাকে? 2টা। তারপরে প্রত্যেক পুঞ্জাক্ষীতে 2000 করে ওমাটিডিয়াম থাকে, তাহলে ওমাটিডিয়াম প্রত্যেক পুঞ্জাক্ষীতে 2000। এবং এটাই কি পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক। আর বাদ বাকি 10টা অংশের নাম পড়বা আর 3টা কাজ পড়বা। কি কি? এই যে কর্নিয়া দাগ দাও, এটি লেন্সের মতো কাজ করে। তাহলে যদি প্রশ্ন দেয় কোনটি লেন্সের মতো কাজ করে, উত্তর কি হবে? উত্তর হবে কর্নিয়া। তারপর তুমি 4 নাম্বারটা একটু খেয়াল করো। চার নাম্বারটা একটু খেয়াল করো। ক্রিস্টালাইন কোন, এটা কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে। তাহলে প্রশ্ন আসবে ঘাসফড়িং এর প্রতিসরণশীল অঙ্গ কোনটি? ক্রিস্টালাইন কোন, কর্নিয়া, র‍্যাবডম, রেটিনুলার কোষ। উত্তর কি হবে? ক্রিস্টালাইন কোন। আর যেটা পড়বা সেটা হচ্ছে তোমার র‍্যাবডম। র‍্যাবডম থেকে র‍্যাবডমের 2টা কাজ পড়বা। কি হবে? এর মাধ্যমে আলো গৃহীত হয়। তাহলে আলো প্রবেশ বললে উত্তর হবে ক্রিস্টালাইন কোন। বাট কোনটির মাধ্যমে আলো গৃহীত হয়, এটাই 2018 সালে ভর্তি পরীক্ষায় এসেছে যে ওমাটিডিয়ামের কোন অংশের মাধ্যমে আলো গৃহীত হয়। উত্তর কি? র‍্যাবডম। এখানে তুমি অবলিক দিয়ে লিখো প্রতিবিম্ব গঠন। আলিম স্যারের বই বলা আছে র‍্যাবডমের কাজ প্রতিবিম্ব গঠন। তাহলে এই ওয়ার্ডটা পাশে লিখানো সবার বইয়ে, প্রতিবিম্ব গঠন। তাহলে প্রতিবিম্ব গঠন কে করে? উত্তর হচ্ছে র‍্যাবডম। তারপরে তোমার এই যে পুঞ্জাক্ষী এবং সরলাক্ষীর পার্থক্য ছক দেওয়া আছে, এটা দরকার নেই ওভাবে পড়ার। তোমার যদি পড়তে মনে চায় তুমি পড়তে পারো, বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তোমার পরের পেজে যেটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, উজ্জ্বল প্রতিবিম্ব বা মোজাইক প্রতিবিম্ব এবং অনুজ্জ্বল বা সুপারপজিশন, এটার ডেসক্রিপশনটা ছবি সহ। তো এটা কিন্তু শিখতে হবে ভালো করে। এটা নিয়ে আমি তোমাদের যে এইচএসসি সলভ ক্লাস হয়েছিল ওটাতে আমি ছিলাম কিন্তু কোশ্চেন আনসারে। তো মুবিন কিন্তু খুব সময় নিয়ে এটা বুঝিয়েছে, সো আমি এটা ডেসক্রিপশনে যাব না। তারপরে তোমাদের দরকার হলে আমাকে বলবো, আমি সলভ ক্লাসে যাব। আমার হচ্ছে এমসিকিউ মেইন কনসার্ন। এমসিকিউ কি আসবে? সবাই একটু তোমাদের বইয়ে যে সুপারপজিশন অ্যাপোজিশনের পার্থক্যটা আছে এই পার্থক্য ছকে চলে আসো। এই যে ছকটা খুবই ইম্পর্টেন্ট, তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? তোমার এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হওয়া সম্ভব? 2 ধরনের কোশ্চেন। প্রথমেই বলতে পারে অনুজ্জ্বল আলোতে কোন প্রতিবিম্ব হয়? উত্তর হচ্ছে সুপারপজিশন। আগে যখন সিলেবাসে তেলাপোকা ছিল তখন কিন্তু এই প্রশ্নটা আসছে। তারপরে উজ্জ্বল আলোতে কোন প্রতিবিম্ব হয়? উত্তর হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। আর যেটা প্রশ্ন হতে পারে নিচের কোনটি সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে সঠিক নয়, বা অ্যাপোজিশনের ক্ষেত্রে বা মোজাইকের ক্ষেত্রে সঠিক নয়, এভাবে সত্য মিথ্যা দিবে। এখন মোজাইক বা অ্যাপোজিশন কি হয় এখানে? দেখো তুমি 4টা শব্দতে মার্ক করবা। উজ্জ্বল, মোজাইক প্রতিবিম্বর ক্ষেত্রে উজ্জ্বল, প্রসারিত, তারপরে তোমার উলম্বিক, আর হচ্ছে সুস্পষ্ট। তাহলে এই 4টা ওয়ার্ড মার্ক করো সবাই। তাহলে মোজাইকের ক্ষেত্রে এই 4টে হচ্ছে মেইন ওয়ার্ড। তাহলে মোজাইক যদি উজ্জ্বল আলোতে হয়, সুপারপজিশন কোন আলোতে হবে? অনুজ্জ্বল আলো, মৃদু আলোতে। মোজাইকে যদি রেটিনাল এবং আইরিস সংযোগ আবরণী প্রসারিত হয়, ওখানে কি হবে? সংকুচিত হবে। দেখো সংকুচিত। তারপরে তোমার মোজাইক ভালো আলো, তোমার লাইট যদি ভালো হয় তুমি কি ভালো দেখতে পারবা, সো এখানে প্রতিবিম্ব হবে সুস্পষ্ট। আর এখানে কি হবে? ঝাপসা প্রতিবিম্ব হবে। জাস্ট তোমার ঝামেলা যেখানে, ঝামেলা হচ্ছে তোমার এই 3 নাম্বার পয়েন্টটাতে আলোক রশ্মি। তোমার মোজাইকে বলছে আলোক রশ্মি উলম্বিক ভাবে পড়ে। অফলাইনে আমি যখন জিজ্ঞেস করি, তোমাদের তো এখন ওইভাবে জিজ্ঞেস করার সুযোগ নেই, সো তখনও কিন্তু সবাই যখন আমি মোজাইকেরটা লিখি পাশে যে বোর্ডের মধ্যে উজ্জ্বল, উলম্ব, প্রসারিত, তারপর হচ্ছে সুস্পষ্ট, তখন তোমরা হচ্ছে পার্থক্য বলার সময় সবাই বলো, ম্যাক্সিমামই বলে সুপারপজিশনের ক্ষেত্রে জাস্ট তির্যক ওয়ার্ডটা মেনশন করো। বাট শুধু তির্যক কিন্তু না, এখানে হবে কি উলম্ব এবং তির্যক দুইটাই কিন্তু হবে। সো এটা মুখস্থ রাখতে হবে, সুপারপজিশনে আলোক রশ্মি উলম্ব তির্যক দুই ভাবেই পড়ে। ঠিক আছে, এটা ক্লিয়ার হওয়ার কথা আমি আশা করি।
আমরা যেই তিনটা টপিক পড়লাম এখন, রেচনতন্ত্র, তারপরে শ্বসনতন্ত্র আর হচ্ছে পুঞ্জাক্ষী, এই তিনটা টপিক তোমরা একটু রিভিশন দাও। 11:37 বাজে 2 মিনিট রিভাইজ করার পরে আমরা স্পট এক্সাম নিব, একটা 3টা কোশ্চেন থাকবে 3টা থেকে। আচ্ছা, মানে সবাই খুব অধৈর্য হয়ে গেছে, চ্যাপ্টার শেষ হতে আর কত দেরি পাঞ্জেরি বলতেছে, কবিতার লাইন বলতেছে। তো চ্যাপ্টার শেষ হতে আর বেশি সময় নাই, এই স্পট এক্সামের পরে জাস্ট 2-3টা জিনিস আছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, স্পট এক্সাম 3, 3টা প্রশ্ন আছে, সবাই তাড়াতাড়ি করে আনসার দিয়ে ফেলো। তোমাদের আনসার গুলো একটু চেক করি। ওকে, সময় শেষ। দেখো, ওমাটিডিয়ামের সর্বমোট সংখ্যা বলেছি, উত্তর কি হবে? 4000। প্রতিবিম্ব গঠন করে কোনটি? উত্তর কি? র‍্যাবডম, আমি লিখিয়ে দিয়েছি এটা। আর পেরিট্রিম কিসের আবরণী? উত্তর হবে স্পাইরাকলের আবরণী বা শ্বাসরন্ধ্রের আবরণী। আমি আশা করব যে সবাই উত্তরগুলো পেরেছো। এবার দেখো, আমরা ক্লাসের প্রায় লাস্ট পার্টে চলে আসছি, খুব শর্ট কিছু বাকি আছে। তাহলে দেখো, ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া এবং রূপান্তর। প্রজনন প্রক্রিয়া এবং রূপান্তর কি জানতে হবে? এখানে তোমার সত্য মিথ্যার জন্য 2-3টা লাইন এক্সট্রা দাগ দিতে হবে। দেখো, ঘাসফড়িং এক লিঙ্গ প্রাণী, এর যৌন দৃঢ়তা সুস্পষ্ট, এই 2টা লাইন সবাই দাগ দাও। ঘাসফড়িং এক লিঙ্গ প্রাণী, এর যৌন দৃঢ়তা সুস্পষ্ট। তারপরে তোমার এখান থেকে ওই যে আবারও সেম তেলাপোকার কথাই বারবার চলে আসে আর কি। তেলাপোকা যখন সিলেবাসে ছিল আরশোলা, তখন একটা প্রশ্ন এসেছিল, নিচের কোনটি ঘাসফড়িং এর পুংজনন তন্ত্রের অংশ নয়? তো তোমার এরকম প্রশ্ন যখন আসবে, কোনটি পুংজনন তন্ত্রের অংশ নয় বা কোনটি স্ত্রীজনন তন্ত্রের অংশ নয়, তুমি দেখবা তোমার অপশনে 2টা অপশন কমন বা ইনফ্যাক্ট 3টা অপশনও সেম থাকতে পারে। কি কি এই অপশনগুলা? সেমিনাল ভেসিকল, স্পার্মাথিকা বা সেমিনাল রিসেপ্টাকল। একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, আরেকটা কি স্পার্মাথিকা বা সেমিনাল রিসেপ্টাকল। যদি তোমার হচ্ছে কি বলতে চাই যে পুংজনন তন্ত্রের অংশ নয়, তখন তোমার উত্তর হবে কি যে স্পার্মাথিকা বা সেমিনাল রিসেপ্টাকল। যা যদি বলে তোমার স্ত্রীজনন তন্ত্রের অংশ নয়, তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে সেমিনাল ভেসিকল। তুমি একদম শিওর থাকো, যদি প্রশ্ন দেয় এটাই থাকবে। আর বাদবাকি তোমাকে কিছু অবস্থান পড়তে হবে। এই যে স্ট্রাকচারগুলো আছে ওর, প্রজনন তন্ত্রের যে স্ট্রাকচারগুলা, কোন স্ট্রাকচারগুলা কোন খণ্ডকে থাকে, এই জিনিসটা একটু জানতে হবে। কি সেটা? তুমি এই যে দেখো, শুক্রাশয় দেওয়া আছে না, শুক্রাশয় বা মিডিয়ান লিগামেন্ট, এটার পাশে তুমি লেখো 3, 4, 5। অর্থাৎ শুক্রাশয় বা মিডিয়ান লিগামেন্ট, এটার অবস্থান কোন খণ্ডকে? তৃতীয়, তারপরে চতুর্থ এবং পঞ্চম খণ্ডকে। তাহলে এখানে লিখো তুমি, এই যে সবার বইয়ের ছবিতে লিখো 3, 4, 5, তাহলে এটা চোখে পড়বে, আদারওয়াইজ কিন্তু মিস করে যেতে পারো। তারপরে এই যে আছে ক্ষেপণ নালী, ক্ষেপণ নালীর পাশে লিখো নবম।
ক্ষেপণ নালীর পাশে কি লিখবা? নবম। তার মানে ক্ষেপণ নালীর অবস্থান কোথায়? পুরুষের নবম দেহখণ্ডকে। আর স্ত্রীর ক্ষেত্রে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে যোনি, এটা কোন খণ্ডকে থাকে? উত্তর হচ্ছে সপ্তম। তাহলে যোনির পাশে তুমি টান দিয়ে লিখো সপ্তম। এই যোনির অবস্থান কোন দেহখণ্ডকে? উত্তর হচ্ছে সপ্তম দেহখণ্ডকে। ঠিক আছে? আর একটা এক্সট্রা লাইন দাগ দিবা, এই যে স্ত্রী জননতন্ত্রে দেখো স্পার্মাথিকা, এটার কাজ করতে হবে। স্পার্মাথিকার কাজ কি? এটি অল্প সময়ের জন্য শুক্রাণুকে স্ত্রী দেহে জমা রাখে। তাহলে স্পার্মাথিকার কাজ কি? এটি অল্প সময়ের জন্য শুক্রাণুকে স্ত্রী দেহে জমা রাখে। তাহলে এই লাইনটা দাগ দাও সবাই। বাকি দেখো দুই একটা এক্সট্রা ইনফরমেশন আছে আলিম স্যারের বইয়ে, সেটা হচ্ছে স্পার্মাথিকা, এটার আরেকটা নাম কি পড়লাম আমরা? সেমিনাল রিসেপ্টাকল। আরেকটা কাজ কি? আরেকটা নাম কি? শুক্রধানী। আর সেমিনাল ভেসিকলের আরেক নাম কি? শুক্রথলি। তাহলে এই দুইটা নাম তোমরা এখানে লিখে রাখতে পারো বইয়ের মধ্যে পড়ে, এটা মনে রাখতে হবে। স্পার্মাথিকা মানে শুক্রধানী, আর সেমিনাল ভেসিকল মানে শুক্রথলি। আর কি পড়তে হবে? এই যে ডিম্বাশয় আছে, ডিম্বাশয়ের মধ্যে কি অনুডিম্বাশয় থাকে। আলিম স্যারের বইয়ের মধ্যে 6 থেকে 8টি, আর মাঝাদি ম্যাডামের বইয়ের মধ্যে 8টি, দুইটা কাছাকাছি সংখ্যায়। আর লাস্ট এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখতে হবে, দেখো রেড মার্ক করা আছে কোলেটোরিয়াল গ্রন্থি। এই কোলেটোরিয়াল গ্রন্থিটা কি? ঘাসফড়িং এর পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্রে দুইটাতেই হচ্ছে সহায়ক গ্রন্থি থাকে। বাট স্ত্রী জননতন্ত্রের যে সহায়ক গ্রন্থিটা, যেটা যোনির সাথে বা ভ্যাজাইনার সাথে সংযুক্ত থাকে, এটাকেই বলা হয় কোলেটোরিয়াল গ্রন্থি। তাহলে এটা একটু মনে রাখতে হবে। এবার চলে আসো ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া। প্রজনন প্রক্রিয়া থেকে তোমার 3-4টা লাইন পড়তে হবে। কি কি? দেখো যৌন মিলন, যৌন মিলনে দাগ দাও। আমরা এখানে মূলত 3টা ঋতু পড়বো। আমাদের যে 6টা ঋতু আছে, 6টা ঋতুর মধ্যে বেজোর 3টা ঋতু কি কি? একটা হচ্ছে গ্রীষ্ম, একটা শরৎ, একটা শীত, মানে 1, 3 আর 5 নাম্বারটা। তাহলে এই যে আমরা 3টা বেজোর ঋতু পড়বো এখানে। দেখো যৌন মিলন কখন হয়? গ্রীষ্মের শেষের দিকে। তাহলে এই লাইনটা দাগ দাও, গ্রীষ্মের শেষের দিকে যৌন মিলন হয়। তারপরে 2 নাম্বার পয়েন্ট নিষেক, কি পড়তে হবে? দেখো ওদের ডিম্বাণুর যে ছিদ্র পথে শুক্রাণু প্রবেশ করে, এই ছিদ্রটাকে বলা হয় মাইক্রোপাইল। তাহলে এই লাইনটা দাগ দাও। দেখো কোরিয়নের একটি ক্ষুদ্র ছিদ্র পথে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে, এই ছিদ্রটিকে বলা হয় মাইক্রোপাইল, এটা দাগ দাও। তারপরে দেখো ডিম পাড়া, ডিম পাড়া কখন অব্যাহত থাকে? দাগ দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, শরৎকাল পর্যন্ত। তাহলে ঘাসফড়িং এর ডিম পাড়া শরৎকাল পর্যন্ত অব্যাহত থাকে। আর একটা অঙ্ক দেওয়া আছে, আর ফিজিওলজিতে তো ম্যাথ আসে না, সো এই অঙ্কটা না জানলেও চলবে, যে ঘাসফড়িং ওভিপোজিটরের সাহায্যে 10 সেন্টিমিটারের 10টা গর্ত করে 20টা করে ডিম পারে, তাহলে টোটাল কয়টা ডিম হবে? কেউ কেউ আবার অফলাইন কোচিং এ যখন বলি তখন উত্তর দেয় ভাই 2000। এই যে 200 ইয়েতে 10 কে 20 দিয়ে গুণ দেয়, আবার এই যে 10 সেন্টিমিটারকে গুণ দেয়, আসলে কয়টা? 200টা। সো এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। আর তোমার লাস্ট পয়েন্ট পরিস্ফুটন, খুবই ইম্পর্টেন্ট। পরিস্ফুটনে কি জানতে হবে? ঘাসফড়িং এর ডিম্বাণুটা কোন ধরনের? উত্তর হচ্ছে সেন্ট্রোলেসিথাল। কারণ কি? ওর সেন্টারের মধ্যে কুসুমটা থাকে, এই জন্য সেন্ট্রোলেসিথাল। এই সেন্ট্রোলেসিথালের আরেক নাম আলিম স্যারের বই বলেছে মেটালেসিথাল। তুমি এখানে সেন্ট্রোলেসিথালের পাশে টান দিয়ে লিখে রাখো মেটালেসিথাল। এই যে দেখো স্ক্রিনে দেওয়া আছে। তাহলে সেন্ট্রোলেসিথাল না থাকলে অপশনে তোমাকে মেটালেসিথাল খুঁজতে হবে। আর যেটা জানতে হবে, ওর পরিস্ফুটন হয় টোটাল 3 সপ্তাহ ধরে। তাহলে ঘাসফড়িং এর পরিস্ফুটন কয় সপ্তাহ ধরে হয়? 3 সপ্তাহ ধরে। এবং আমরা বলেছিলাম 3টা ঋতু পড়বো, বাদ রইল কি? শীতকাল। শীতকালে ঘাসফড়িং এর পরিস্ফুটন বন্ধ থাকে। কারণ কি? এই সময় প্রতিকূল অবস্থা থাকে, যার কারণে ঘাসফড়িং এর পরিস্ফুটনটা বন্ধ থাকে। এই জন্য কি হয়? এই সময়টাকে বলে ডায়াপজ। পজ মানে কি? কোনো কিছু স্টপ থাকা সাময়িকভাবে। পজ মানে আমরা যে গান টান শোনার সময় গান পজ করি, তার মানে কি? শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে বলা হয় ডায়াপজ। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, কিন্তু এটা ভালো করে স্টার মার্ক করে রাখো। নেক্সট জিনিস তুমি দেখো রূপান্তর। রূপান্তর কি? 2 ধরনের রূপান্তর আছে, একটা সাকসেসিভ চেঞ্জ হয় তাদের বডিতে। রূপান্তর 2 ধরনের। কি কি? সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। এখন কাদের রূপান্তর দেখা যায়? তোমাদের বইয়ে শুধুমাত্র পতঙ্গের কথা বলা, আলিম স্যারের বইয়ে বলা পতঙ্গ, মাছ এবং ব্যাঙ। তাহলে এই 3টা একটু লিখে নাও, মাছ এবং ব্যাঙের কথাটা লিখে নাও পাশে। তাহলে কাদের রূপান্তর দেখা যায়? পতঙ্গ, মাছ এবং ব্যাঙে রূপান্তর দেখা যায়। কি জানতে হবে? তোমার রূপান্তর কয় প্রকার? আমি বলেছি 2 প্রকার, একটা সম্পূর্ণ, একটা অসম্পূর্ণ। পড়তে হবে উদাহরণ এবং ধাপ। কি বললাম? উদাহরণ এবং ধাপ। তাহলে অসম্পূর্ণ রূপান্তর, এটার ধাপ হচ্ছে 3টা। কি কি? এটা একদম পেজের লাস্ট লাইনে আছে, দেখো ঘাসফড়িং এর যে রূপান্তর সেটাই তো অসম্পূর্ণ। তাহলে ধাপ কি কি?
ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। এই পূর্ণাঙ্গ প্রাণীকেই ইমাগো বলা হয়। পূর্ণাঙ্গ প্রাণী বলো বা ইমাগো একই কথা। তাহলে তোমার ঘাসফড়িং এর ধাপ হচ্ছে 3টা বা অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তর আর কাদের পাওয়া যায়? ওই যে আমি ফার্স্টেই বলছিলাম ঘাসফড়িং এর আত্মীয় তেলাপোকা। সো এই লাইনটা দাগ দাও, ঘাসফড়িং এ এবং তেলাপোকায় এটার মধ্যে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। আর এই যে আমি বললাম মাঝখানে নিম্ফ আছে, মানে কি ঘাসফড়িং এর রূপান্তরের যে শিশু অবস্থাটা এটাকে বলা হয় নিম্ফ। এটা দাগ দাও, আমি এখানেও লিখে রেখেছি স্ক্রিনে, তোমরা একটু এখানে বইয়ে দাগ দিয়ে নাও। দেখো অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে নিম্ফ বলে। আর সম্পূর্ণ রূপান্তরের ধাপ হচ্ছে 4টা। কি আছে? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা এবং ইমাগো। এবং এটার শিশু অবস্থাকে বলা হয় লার্ভা। উদাহরণ কি? মৌমাছি ও প্রজাপতি। এখন কেমন প্রশ্ন হবে? প্রশ্ন হবে ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের, মৌমাছির রূপান্তর কোন ধরনের, অথবা প্রশ্ন দিবে সম্পূর্ণ রূপান্তরের ধাপ কয়টি, অসম্পূর্ণ রূপান্তরের ধাপ কয়টি। বা এইভাবেও প্রশ্ন দিতে পারে সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে কি বলে, অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে কি বলে। বা আরেকটা যেটা প্রশ্ন দিবে, যেটা দেওয়ার চান্স সবচেয়ে বেশি, নিচের কোনটি সঠিক, সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তখন কিন্তু তোমাকে এই সিরিয়ালটা দিয়ে দিবে, যে ফ্লোচার্ট দিবে, যে ডিম, লার্ভা, পিউপা, ইমাগো, তারপরে ডিম, ইমাগো, লার্ভা, পিউপা, তারপরে ডিম, পিউপা, লার্ভা, ইমাগো, এভাবে কিন্তু দিবে। সো তোমার কারেক্ট আনসারটা বের করতে হবে। সো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই পেজে তেমন কোনো পড়াই নেই, তুমি জাস্ট ছবির নিচে একটু দেখো। ঘাসফড়িং কি বলেছে? পঞ্চমবার খোলস মোচনের পর ঘাসফড়িং পূর্ণবয়স্ক হয়। তার মানে ঘাসফড়িং এ টোটাল কয়বার খোলস মোচন হয়? উত্তর হচ্ছে 5 বার। দুইটা খোলস নির্মোচন, দুটি খোলস নির্মোচনের মধ্যবর্তী দশাকে কি বলা হয়? উত্তর হচ্ছে ইনস্টার। দুটি খোলস নির্মোচনের মধ্যবর্তী দশাকে কি বলে? ইনস্টার। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা, ইনস্টার। আর টোটাল সময় লাগে রূপান্তরে 2 মাস। তাহলে কি হয়? খোলস মোচন হয় 5 বার। তুমি বড় করে 5 লিখে রাখো, অনেকে 6 বলে, 6 হবে না, উত্তর হবে 5। এবং দুইটা নির্মোচনের মধ্যবর্তী দশাকে বলা হয় ইনস্টার, আর সময় লাগে 2 মাস। তারপরে দেখো আমাদের মোটামুটি আজকে লাস্ট টপিকে চলে আসছি, রূপান্তরে হরমোনের ভূমিকা। টোটাল 4টা গ্রন্থি আছে ঘাসফড়িং এর, দাগ দাও 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি। 4টার নাম পড়তে হবে অবশ্যই। এর মধ্যে কি হয়? কর্পোরা কার্ডিয়াকা বাদে বাকি 3টা হচ্ছে রূপান্তরে প্রধান ভূমিকা রাখে। কর্পোরা কার্ডিয়াকা প্রধানত ভূমিকা রাখে না। সো এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে। প্রথম 3টা ভূমিকা রাখে, কর্পোরা কার্ডিয়াকা মূলত ভূমিকা রাখে না। তারপরে কি জানতে হবে? কোন গ্রন্থি কোথায় থাকে এবং কোন হরমোন প্রডিউস করে। আমি একটা ছকের মাধ্যমে তোমাদের পড়াবো, তার আগে তোমরা জাস্ট এটা ভালো করে দাগ দিয়ে নাও, খুব ভালো করে পড়বা এই পুরাটা জিনিস, যে কোন গ্রন্থি। আর গ্রন্থির কাজের ক্ষেত্রে তোমাকে 2টা কাজ করতে হবে। 2টা কাজ কি? এটা এই যে একটু দাগ দাও তুমি, একডাইসন হরমোন, এটা কি করে? খোলস মোচন নিয়ন্ত্রণ করে। তাহলে ঘাসফড়িং এর খোলস মোচনে সহায়তা করে কোন হরমোন? উত্তর হচ্ছে একডাইসন হরমোন। গ্রন্থি বললে প্রোথোরাসিক গ্রন্থি। আর তোমার এই যে জুভেনাইল হরমোন, তোমরা ব্যাকটেরিয়া ম্যালেরিয়া পড়েছো, ওখানে কি জুভেনাইল হরমোনের কথা বলা আছে না? ওই যে ম্যালেরিয়ার লার্ভার বৃদ্ধি প্রতিহত করে, তেমনি ওদের নিম দশার বৃদ্ধিটা, মানে ঘাসফড়িং এর বৃদ্ধিকে প্রতিহত করে। কে সেটা? সে হচ্ছে জুভেনাইল হরমোন। এই যে দেখো দেওয়া আছে জুভেনাইল হরমোন। এটার কারণে কি হয়? ঘাসফড়িং এর নিম্ফ দশা দীর্ঘ হয়। তাহলে ঘাসফড়িং এর নিম্ফ দশা দীর্ঘ হয় কার কারণে? উত্তর হচ্ছে জুভেনাইল হরমোন। আর বাদ বাকি যা আছে আমি তো বললাম তুমি পুরোটা জিনিসই পড়বা, এখানে 100% দেওয়া আছে। তোমার এক্সট্রা যেটা লাগবে, আমি এই জিনিসটা একটা ছকের আন্ডারে নিয়ে আসছি। রূপান্তরে হরমোনের ভূমিকা। 4টা গ্রন্থি আছে। ইন্টারসেরিব্রাল, সেরেব্রাম মানে কি? মস্তিষ্ক বা মাথা, তাহলে অবস্থান কই? মস্তিষ্কে। প্রোথোরাসিক, প্রো মানে কি? ওই যে আমি পড়েছিলাম না প্রোনোটাম, তারপরে যে বা প্রোথোরাক্স, তার মানে কি? থোরাক্স বা বক্ষের সামনের অংশ, অগ্রবক্ষ। তাহলে প্রোথোরাসিক গ্রন্থির অবস্থান হচ্ছে অগ্রবক্ষে। নেক্সট আছে কর্পোরা অ্যালাটা, এটা কিছু দেওয়া নাই। আর কর্পোরা কার্ডিয়াকা, এটা কোথায় থাকে? গ্রাসনালীর 2 পাশে। সো 3টা অবস্থান পড়বা। আর কোনটা থেকে কোন হরমোন খরিত হয়? ইন্টারসেরিব্রাল থেকে প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন বা পিটিটিএইচ শর্ট ফর্মে। প্রোথোরাসিক গ্রন্থি থেকে খরিত হয় কি? একডাইসন। পাশে লিখে রেখেছি কি? মোল্টিং হরমোন। তার মানে ঘাসফড়িং এর মোল্টিং হরমোন বলা হয় কোনটিকে? উত্তর হচ্ছে একডাইসন। আর লাস্ট আছে তোমার কি? কর্পোরা অ্যালাটা। এখান থেকে 2টা হরমোন, নিম্ফ দশায় জুভেনাইল। জুভেনাইল মানে কি? ছোট, তাই না? জুভেনাইল এজ। সো নিম্ফ দশায় কোনটা হবে? জুভেনাইল হরমোন। আর বড় হলে গোনাডোট্রপিক। আর কর্পোরা কার্ডিয়াকা থেকে গ্রোথ হরমোন রিলিজ হয়। সো এগুলো একটু ভালো করে পড়তে হবে।
আমাদের আজকে লাস্ট টপিক, লাস্ট 2 মিনিট, তোমার নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর পার্থক্য কি পড়তে হবে এখানে। তুমি পার্থক্য ছকটা অবশ্যই পড়বা, সাথে হচ্ছে তোমার এমসিকিউর জন্য কোথায় চেঞ্জ করে দিবে, এই যে দেহ বর্ণতে দাগ দাও, পাখাতে দাগ দাও, আর মোল্টিং। নিম্ফে কি স্বাভাবিক, সে ছোট, তার মোল্টিং হয়ে হয়ে সে অ্যাডাল্ট হয়। সো নিম্ফের কিন্তু অ্যাডাল্টের মোল্টিং হবে না, নিম্ফের মোল্টিং হয়। তারপর নিম্ফের কালারটা কেমন, বাদামি, অ্যাডাল্টের কালার হয় সবুজ। তবে সবচেয়ে বেশি চেঞ্জ করে দেওয়ার সুযোগ যেটা, সেটা হচ্ছে জননাঙ্গ, সরি পাখা। পাখা কি নিম্ফে থাকে না, বাট অ্যাডাল্টে থাকে। বইয়ের ভিতরের বর্ণনাতে বলা আছে যে পাখা হচ্ছে অপরিণত, বাট না, নিম্ফের পাখা থাকে না, অ্যাডাল্টের পাখা থাকে। সো এটা খেয়াল রাখতে হবে, এই পয়েন্টটাতেই তোমার এমসিকিউতে চেঞ্জ করে দেওয়ার সবচেয়ে বেশি চান্স। আর লাস্ট, ঘাস ফড়িং এর অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব থেকে কি পড়বা, জাস্ট হেডলাইন গুলা। শস্যের ক্ষতিকর পোকা হিসেবে কোনটা, এই যে পঙ্গপালের কথা বললাম, গ্রীষ্মমন্ডলীয় শস্য ক্ষেতের জন্য ক্ষতিকর। তারপরে খাদ্য হিসেবে, খাদ্য হিসেবে কারা খায়, ওই যে চাইনিজ আছে, যাদের কারণে আসলে তোমাদের এই দুরবস্থা আর কি। ওরা তো পোকা মাকড় মানে সাপ বেজি কোনো কিছু বাদ দেয় না কিছু খাওয়া, ব্যাং ট্যাং যা আছে আল্লাহর দুনিয়ায় যা যা আছে সবই খায় ওরা। ওদের কারণে কিন্তু আজকে আমাদের এই দুরবস্থা আর কি, করোনা। সো পোকামাকড় হিসেবে আর কি, যদিও নিচে মেক্সিকো ফিলিপাইন বলা, আমি জাস্ট ওদের কথা বললাম। জাস্ট হেডলাইনটা পড়বা, শস্যের ক্ষতিকর পোকা, খাদ্য হিসেবে, তারপরে পরিবেশ বাসযোগ্য রাখতে, আর কি মাধ্যমিক পোষক। চেঞ্জ করবে কোথায়, মাধ্যমিক পোষকের জায়গায় প্রাথমিক পোষক দিয়ে রাখবে। তো তুমি এখানে একটা গোল দাও, মাধ্যমিকের জায়গায় কি করবে, প্রাথমিক পোষক দিয়ে দিবে, যে গোল কৃমি চ্যাপ্টা কৃমির প্রাথমিক পোষক হিসেবে। এটা কিন্তু ভুল, কি হবে উত্তর, মাধ্যমিক পোষক হিসেবে। সো এই ছিল আমাদের পড়া। আমি জানি তোমরা অলরেডি টায়ার্ড হয়ে গেছো, কারণ ঘাস ফড়িং এ অনেক বেশি ইনফরমেশন। ঘাস ফড়িং এ অনেক বেশি ইনফরমেশন, এবং এটা মনে রাখা, মেমোরাইজ করা খুবই টাফ। বাট এখন যদি পড়ে ফেলো, ক্লাসটা দরকার হলে একবারে যদি মনে হচ্ছে যে মাথায় লোড হয়ে গেছে, তুমি আবার রিপিট দেখো, কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে যাতে এটা একদম ভালো করে মুখস্থ হয়ে যায়। যারা চান্স পেতে যাও, অবশ্যই চ্যাপ্টারটা পড়তে হবে। ঘাস ফড়িং না পড়ে কিন্তু পরীক্ষা হলে যাওয়া যাবে না। সো সবাই একটু ভালো করে, আমি অবশ্যই সলভ ক্লাস আর একটু কনসাইজ করে দিব। আজকে আমি বেশি পড়িয়েছি, মানে মোটামুটি যা যা প্রশ্ন দেওয়া সম্ভব আমি প্রতিটা জিনিসই টাচ করেছি, যাতে তোমার অন্তত এটা ভিজুয়ালাইজ করতে পারো। পরীক্ষায় হয়তো বা কমন পড়লো না, তুমি সবকিছু হয়তো মুখস্থ করতে পারলা না, ইম্পর্টেন্ট জায়গা থেকেই প্রশ্ন আসবে, বাট তোমার সবকিছু জানা থাকা দরকার। তুমি একবার যে পড়েছো, পরীক্ষার ফলে যদি এরকম হলো তোমার একদম অপরিচিত মনে হলো 4টা অপশন, সেটা কিন্তু হবে না। হয়তো বা তোমার 2টা অপশন নিয়ে কনফিউশন থাকতে পারে, তুমি পড়েছো। সো এরকম না জেনে যাওয়া যাবে না, না জানা কিন্তু খুবই বিপদ। আর পড়ার ক্ষেত্রে তোমাদের 3টা এক্সাম আছে। ঠিক আছে, তোমাদের 3টা এক্সাম আছে, 3টা এক্সামের প্রশ্ন এইভাবে ক্লাসে যা পড়ানো হয়েছে এর উপরই হবে, মোটামুটি এর বাইরে কিছু নাই। সো ক্লাস লেকচারটা ভালো করে ফলো করো। আর যেটা হচ্ছে তোমার এক্সট্রা ইনফরমেশন গুলো তুমি অলওয়েজ আজমল স্যারের বই দেখে নিবা। তোমার ফার্স্ট বই যেটা, এটা কিন্তু তোমার মেইন এসেট। তুমি কিন্তু 2টা বইয়ের লোড পরে নিতে পারবে না। তুমি যখন মেইন ভর্তি পরীক্ষাও দিবা, তখনও কিন্তু তোমার ফার্স্ট বই যদি সব ইনফরমেশন লেখা থাকে, এখানে তোমার 2টা সুবিধা হবে। এক হচ্ছে তোমার রিভিশন দিতে টাইম কম লাগবে, কারণ 2টা বই খোলা, পেজ উল্টানো, এটা একটা ঝামেলা। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাপারেন্টলি তোমার মনে হবে তুমি কম পড়তেছো, কারণ কি তোমার মনে হচ্ছে যে তুমি একটা বই একটু বেশি ইনফরমেশন পড়তেছো। আজমল স্যারের বইটা তোমার একটু ধরো 1 গুণ থেকে একটু 1.25 গুণ হয়ে গেল। সো তোমার সেকেন্ড বই খুলে পেজ উল্টানো থেকে তোমার যা যা ইনফরমেশন আছে এক্সট্রা, তুমি খাতা পেজে মানে খালি পেজে বা স্টিকি নোটের মধ্যে বা বইয়ের ফাঁকা জায়গাতে লিখে রাখবা। অবশ্যই তোমার ফার্স্ট বই তোমার অ্যাসেট। ফার্স্ট বইটাকেই তুমি তোমার মেইন পরীক্ষার জন্য রেডি করতে হবে, যাতে তুমি খুব জলদি রিভিশন দিয়ে ফেলতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সলভ ক্লাসে দেখা হবে। আমরা নতুন কিছু পড়া ট্রাই করব, বা একটু পড়াটা কনসাইজ করে দিব। আর হচ্ছে তোমার যা যা ম্যাটেরিয়ালস আছে, ক্লাস ম্যাটেরিয়ালস আমি ফার্স্টেই বলেছি, উইদিন 15 to 20 মিনিটস এগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 12:30 এর মধ্যেই তোমরা সবকিছু পেয়ে যাবা। সো বেস্ট অফ লাক। যে 3টা এক্সাম আছে আশা করি ভালো করেই দিবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।